সবাইকে নমস্কার। আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে শুভেচ্ছা। আমি অনন্যা দত্ত, সিএসএমআই ফ্রম ইন্ডিয়া, সিলভার মেথড সার্টিফাইড ইনস্ট্রাক্টর অ্যান্ড মাইন্ড কোচ। আজ আপনাদের সবাইকে এই ফ্রি মাস্টার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আপনাদের আবারও বলি, আজ ওমেন্স ডে। ওকে, তাহলে আমরা আজ শুরু করি। আমাদের সেশনটা আজকে ওমেন্স ডে স্পেশাল। তাই আপনাদের আবারও একবার হ্যাপি উমেন্স ডে উইশ করতে চাইছি। প্রত্যেক বছর 8 মার্চ আমরা আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে আসি। এই এই দিনটি অনেক ক্ষেত্রে অনেক জায়গায় নারীদের বিভিন্ন সাফল্যকে সেলিব্রেট করার জন্য যেমন পালন করা হয়, তেমনি পালন করা হয় লিঙ্গ সমতাকে আরো প্রতিষ্ঠিত করার জন্য। লিঙ্গ সমতা মানে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ সমান অধিকারের এই এই সমান অধিকার এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করার জন্য। একই সাথে এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের স্ত্রী, মা, বোন, সহকর্মী, বন্ধু, আহ, মেয়ে হিসেবে একটা স্ত্রী আমাদের জীবনে কতখানি ভূমিকা রাখে। আন্তর্জাতিক নারী দিবসে নারীরা যে সমস্যার সম্মুখীন হয় আহ, প্রতিনিয়ত তাদের কর্মক্ষেত্রে, তাদের পড়াশোনার জায়গায় অথবা তাদের ডোমেস্টিক প্লেসে যেসব সমস্যার সম্মুখীন হয়, সেই সব সমস্যার জন্য কথা বলার জন্য আজকের এই দিনটি আমরা বেছে নিয়ে থাকি। এই দিনটি মনে করিয়ে দেয় যে নারী একটি স্বাধীন সত্তা। নারী বোন হতে পারে, স্ত্রী হতে পারে, সহকর্মী হতে পারে, কিন্তু নারী নিজস্ব একটি প্রাণ আছে এবং সে স্বাধীন, সে একটি নিজস্ব সত্তা। এই দিনটিকে আমরা চেষ্টা করব যাতে আহ, এই অঙ্গীকারটা অ্যাটলিস্ট করতে পারি যে আমরা নিজেরা নারী, আমরা নিজেদের একটি স্বাধীন সত্তা মনে করব, নিজেদের বিকাশের জন্য কাজ করব এবং আমাদের আশেপাশে আরো যারা নারী আছে তাদেরকেও সেইভাবেই হেল্প করে যাব যাতে তারাও তাদের আহ পুরোপুরি পোটেনশিয়াল দিয়ে বেরিয়ে আসতে পারে। আর এছাড়াও আমাদের সমাজকে সুরক্ষিত করতে হবে নারীদের প্রতি বৈষম্য, বঞ্চনা, যেসব জিনিসপত্র এখন অবধি আমরা দেখে আসছি সেই সব জিনিস যাতে না হয়। আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা আজ অঙ্গীকার করি যে আমরা সেতটুকু করব। নারী হয়ে নারীদের সুরক্ষা দেওয়া বা হেল্প করা যেভাবে সম্ভব আমাদের করতে হবে, এই অঙ্গীকারটা নিয়েই আজকের আমাদের সেশনটা শুরু করছি। আজকের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ডিভাইন ফেমিনাইন এনার্জি বা ঐশ্বরিক নারীর শক্তি। ঐশ্বরিক নারী শক্তি বলতে আমরা কি বুঝি? প্রথমেই ঐশ্বরিক কথাটা যখন আসছে তখনই আমরা ঈশ্বর বা গড, গডেস এদেরকে মনে করছি। কিন্তু ঐশ্বরিক কথাটা এখানে বোঝাচ্ছে পিওর হিসেবে, যে শক্তি পিওর, যে ফেমিনিন শক্তি বা যে নারী শক্তি পিওর, সেই নারী শক্তিকে আমরা এখানে ডিভাইন ফেমিনিন এনার্জি বলছি। ডিভাইন ফেমিনিন এনার্জি আমাদের মধ্যে মমত্ব বোধ, আমাদের মধ্যে লালন ক্ষমতা এবং ক্রিয়েশন, যেটাকে বলে সৃজনশীলতা বা কম্প্যাশন, যেটা আমাদের মধ্যে সহমর্মিতা, এই জিনিসগুলো যে গুণগুলো নারীর মধ্যে থাকা দরকার এবং পিওর ফর্মে থাকা দরকার, সেই ক্ষমতাগুলো বা সেই নারীর গুণগুলোই আমরা এখানে ডিভাইন ফেমিনিন এনার্জি বলছি। এই ডিভাইন ফেমিনিন এনার্জির মধ্যে ইনটিউশন আছে। এই ডিভাইন ফেমিনিন এনার্জির মধ্যে আছে সৃজনশীলতা, বোঝাপড়া, একটা কাইন্ডনেস, একটা স্পষ্ট আহ, স্পষ্টভাবে এগিয়ে যাওয়ার যে অদম্য ক্ষমতাটা, বা কোনো কিছুর জন্য নিজেদের থামবো না, বা আমরা আহ সমস্ত কিছু প্রতিকূলতাকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার যে অদম্য ইচ্ছাটা এবং যে অদম্য ক্ষমতাটা। আমাদের মধ্যে অনেকের হয়তো ইচ্ছাটা থাকে না, বিভিন্ন কাজের চাপে, বিভিন্ন সংসার সামলাতে গিয়ে কাজের মধ্যে আমরা সেই ইচ্ছাটা হারিয়ে ফেলি। কিন্তু সে মনে রাখবেন এই ক্ষমতাটা কিন্তু আমাদের সব নারীর মধ্যেই আছে। ওকে। এই ঐশ্বরিক শক্তি আরেকটা যেটা সিগনিফাই করছে সেটা হচ্ছে ইমোশনাল উইজডম।
আমাদের মানসিকভাবে আমরা কতটা স্বাধীন, আমরা কতটা বুদ্ধিমত্তা ধারণ করি এবং সেই বুদ্ধিমত্তাকে কিভাবে আমরা প্রত্যেক দিনের কাজে লাগাই, আমাদের সাংসারিক জীবনে, আমাদের কাজের জীবনে, আমাদের সমাজ গঠনের যে অঙ্গীকার আছে, আমাদের সমাজ গঠনের জন্য যে রোল আমাদের প্লে করতে হয় অ্যাজ এ নারী, সেই জিনিসটা একটা আনওয়েভারিং সেন্স অফ কানেক্টেডনেস, মানে এই একজন নারী সমস্ত তার জীবনের সমস্ত ডটকে কানেক্ট করছে। একটা নারীকে কেন্দ্র করে যেমন তার সংসার গড়ে, তেমনি সে যখন একটা বাইরে কাজ করতে যাচ্ছে, তার কাজের ক্ষেত্রেও তাকে ততটাই ইম্পর্টেন্ট রোল প্লে করতে হয়। তাকে সমাজে যখন সে একটা বাচ্চাকে গড়ে তুলছে, পরবর্তী প্রজন্মকে যে গড়ে তুলছে, তখন তাকেও সে ইকুয়ালি ইম্পর্টেন্ট রোল একটা মাদার হিসেবেও তাকে প্লে করতে হচ্ছে। তো নারী হচ্ছে সমস্ত বিন্দুর একটা কানেক্টেড, সমস্ত বিন্দুকে কানেক্ট করছে যে শক্তি, সেটি হচ্ছে নারী শক্তি। এবং এই নারীরা যখন ডিভাইন ফেমিনিন এনার্জির সাথে বা ঐশ্বরিক নারী শক্তিকে নিজের চিনে নেবে এবং আহ, সেই অনুযায়ী নিজেকে ট্রান্সফর্ম করে কাজ করা শুরু করবে, তখন এই যে কানেক্টেডনেসটা আছে, এই যে সমস্ত বিন্দুগুলো যেটা তাকে ঘিরে আবর্ত হচ্ছে, সেগুলো আরো ভালো করে রেডিয়েট করবে, আরো ভালো করে ফ্লারিশ করবে। ওকে। তো যদি আমাদের শর্ট করে বলতে হয়, নারী হচ্ছে বা ফেমিনিন এনার্জি হচ্ছে একটি নার্চারিং ফোর্স, যেটার সঙ্গে আমাদের ড্রে ড্রিমিং বা ইনটিউশন এই জিনিসগুলো কিন্তু সমানভাবে আছে। একটা নারী যেরকম ইনটিউটিভ তার ছেলে মেয়ের জন্য বা সংসারে কি হচ্ছে না হচ্ছে, কি হতে পারে না হতে পারে, একটা ফেমিনিন এনার্জি কিন্তু ততটা ইনটিউটিভ হয় না, ততটা অন্তর্দৃষ্টি সম্পন্ন হয় না। হ্যাঁ, তারা নার্চার করতে পারে, তারা ঠিক করে যদি চর্চা করে অবভিয়াসলি করতে পারে, কিন্তু একটা নারী যদি সেই সমান রকমভাবে চর্চা করে বা ইনটিউটিভ নেচারকে তার এক্সপ্লোর করার চেষ্টা করে, একজন নারীর পক্ষে জিনিসটা করাটা অনেক বেশি ইজি। প্রকৃতি আমাদের গড়েইছে ওইভাবে যাতে আমরা এই ডিফাইন যে সোর্স ক্ষমতাগুলো আছে, যেমন ক্রিয়েটিভিটি হোক বা কম্প্যাশন হোক, স্ট্রেংথ হোক, ইনটিউশন হোক, রেজিলিয়েন্ট হোক, বা উইজডম হোক, ইমোশনাল কোশেন্ট হোক, মাদারহুড হোক, বা সিস্টারলিহুড হোক, বা একটা স্ত্রী হিসেবে যেরকম করে একজন একজন সংসারে একজন কি বলবো, সংসারের বউ হিসেবে যেভাবে আমরা কাজ করতে পারি, সেটা কখনোই একটা আহ কি বলবো, ম্যাসকুলিন এনার্জির জন্য পসিবল নয়। যদিও এটা আমি যেটা বলছি, আমাদের ফেমিনিন ডিভাইন এনার্জি কিন্তু ম্যাসকুলিনিটি বা ফেমিনিটি দেখে না। দ্যাট মিন্স নারী পুরুষ নির্বিশেষে সবার মধ্যেই এই গুণগুলো কম বেশি থাকে, এবং নার্চার করলে, চর্চা করলে এই গুণগুলো আরো একটু বেশি করে, মেডিটেশনের সাহায্যে হোক, ভিজুয়ালাইজেশনের সাহায্যে হোক, অ্যাফার্মেশনের সাহায্যে হোক, এই গুণগুলো যদি চর্চা করা যায়, তাহলে বোধ মানে স্ত্রী এবং পুরুষ এই গুণগুলো নিজের মধ্যে কাল্টিভেট করতে পারে এবং অ্যাকর্ডিংলি নিজের এবং সমাজের কল্যাণের জন্য কাজে লাগাতে পারে। ওকে। তো এটা লিঙ্গভেদে সমস্ত এই এনার্জিটাকে, এই যে সৃজনশীল যে এনার্জিটা, যে পজিটিভ এনার্জি, এই জিনিসটাকে, এই এনার্জিটাকে কিন্তু আমরা ডিভাইন ফেমিনিন এনার্জি বলছি। এটা কিন্তু নারী বা পুরুষ আলাদা আলাদাভাবে চিহ্নিত করছে না, নারীর মধ্যে অবশ্যই বেশি আছে, কিন্তু পুরুষরাও সমানভাবে এটা করতে পারে। ওকে। আচ্ছা, আমি কয়েকটা জাস্ট পয়েন্ট বলে দিই ডিভাইন ফেমিনিন এনার্জির মধ্যে কি কি পড়ে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কম্প্যাশন। কম্প্যাশন মানে হচ্ছে আহ, আমি সহমর্মী। আমি কাউরির একটা দুঃখ দেখলে আমি শুধু তাকে সান্ত্বনা দিই না, তার দুঃখটা ফিল করি। এই জিনিসটা একটা নারী শক্তির মধ্যে, মানে একজন নারীর মধ্যে বেশি থাকে। সো কম্প্যাশন ইজ ওয়ান অফ দেম। আর ক্রিয়েটিভিটি, দ্যাট ইজ সৃজনশীলতা, যে কোনো জিনিস একটা ইনোভেটিভ ফর্মে। আমাদের কতজন দেখেছি মারা, বা আমাদের এই জেনারেশনে অনেক নারী আছে যারা ছোটোখাটো এদিক ওদিক করে, আমরা যেটাকে সাধারণ বাংলায় বা ইয়েতে জুগাড় বলি, জুগাড় করেও, ক্রিয়েটিভ ছোটোখাটো জিনিসপত্র করেও কিন্তু মারা সংসার সামলে নেন। কোনো একটা প্রবলেম হলে প্রথমেই কিছু এক্সপেন্সিভ জিনিস কিনে বা কোনো কিছু বাজারে গিয়ে কিনে সেটার সলিউশন করেন না, নিজেদের মতো নিজের ঘরোয়া উপায়ে ঠিক কিছু না কিছু বের করে নেন। এইগুলোই, এইসবই ছোটখাটো ক্রিয়েটিভিটি। এই জিনিসগুলোই আহ আমরা আপাতত এটা বলতে পারি ক্রিয়েটিভিটি। হ্যাঁ, আমরা বড় বড় প্রবলেমের ক্ষেত্রে কি ক্রিয়েটিভিটি নেই? অবশ্যই আছে।
কিন্তু এই ছোটোখাটো ক্রিয়েটিভিটি, এই জিনিস আমরা যদি ধরুন কোনো বড় জিনিস নাও ভাবি, ছোটোখাটো জিনিসের মধ্যেও যে ক্রিয়েটিভিটিটা আছে, সেটা আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেখবেন মেয়েদের মধ্যে অনেক বেশি, যে ডিভাইন ফেমিনিনের মধ্যে অনেক বেশি। ওকে। স্ট্রেংথ, একা হাতে সমস্ত কিছু সামলানো, সংসার থেকে শুরু করে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে যারা কাজ করছে তারা বাইরে গিয়ে সামলানো থেকে শুরু করে, অনেকে হাট বাজার করেন, শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর শাশুড়ি সেবা থেকে শুরু করে ঘর দৌড়, মানে নিজের নিজের বাড়ির, মানে নিজের বাবার দিকের বাড়ির সমস্ত জিনিস ইয়ে করে, এই স্ট্রেংথটা, এত কিছু ম্যানেজ করার স্ট্রেংথটা কোথা থেকে আসে? এটা আসে মন থেকে। এবং এটা ওয়ান অফ দ্য মেন পার্ট অফ ডিভাইন ফেমিনিন এনার্জি বা ঐশ্বরিক নারী শক্তি। ইনটিউশন, ইনটিউশন মানে হচ্ছে অন্তর্দৃষ্টি। দেখবেন অনেকে, অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা বলে দিতে পারে, মানে কি হবে, কখন সমস্যাটা আসতে পারে, কি সমস্যাটা আসতে পারে, কিভাবে সেটা সলভ হবে, বা কোনো সময় ক্ষেত্রে আগে থেকে আমরা আভাস পাই সেটা কি জিনিস। এই আভাস পাওয়াটাই হচ্ছে ইনটিউশন। ইনটিউশন মানে হচ্ছে আমাদের যা সেন্সেস আছে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় ছাড়া যে একটা সিক্স সেন্স বলে থাকি আমরা, সেই সেই সিক্স সেন্সটা মানে আপনারা ইনটিউশন বলে এটা ধরতে পারেন, সেই সিক্স সেন্সটা নারীদের মধ্যে বা ফেমিনিন এনার্জি যারা কাল্টিভেট করে তাদের মধ্যে অনেক বেশি থাকে। রেজিলিয়েন্ট, রেজিলিয়েন্ট হচ্ছে আহ, একটা কোনো সমস্যাকে আপনারা মানে ভালোভাবে সেটাকে মোকাবেলা করে সেখান থেকে বেরিয়ে এসে, স্ট্রংলি বেরিয়ে এসে আবার জীবনের শক্তিতে ফিরে যাওয়া, সেটা হচ্ছে রেজিলিয়েন্ট। ওকে। তো রেজিলিয়েন্ট যেটা, সেটাও দিন রাত বা প্রত্যেক দিনের আমাদের কাজকর্মের মধ্যে সেটা থাকেই। হয়তো কখনো শরীর খারাপ হলো, হয়তো কখনো আহ কোনো কিছুর জন্য আমরা হয়তো কিছু একটা মিস করে গেলাম, হয়তো অফিস যেতে পারলাম না বা কিছু, এই সমস্ত কিছু ম্যানেজ করে নেওয়া লাস্ট মোমেন্টে হলো যেমন করে হোক, এই ব্যাপারটা হচ্ছে রেজিলিয়েন্ট। আপনি সমস্যায় পড়েছেন, সমস্যাকে ফেস করছেন, সমাধান করছেন এবং স্ট্রংলি সেখান থেকে বেরিয়ে আসছেন। ওকে। এইগুলো হচ্ছে কিছু ফেমিনিন বৈশিষ্ট্য। তাছাড়াও আছে ধরুন এমপ্যাথি আছে। এমপ্যাথি হচ্ছে কম্প্যাশন, এমপ্যাথি মোটামুটি সেম। যেটা হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের মানে ইমোশনাল উইজডম যেটা আমি বলছিলাম, বা আধ্যাত্মিক সচেতনতা যেটাকে আমি বলছি, আমাদের আমাদের হায়ার সেলফের সঙ্গে যোগাযোগ, আমাদের নিজেদের শক্তি আর হায়ার সেলফের শক্তি যে কানেক্টেড, সেটা ফিল করা, এটাও একটা ডিভাইন ফেমিনিনের সিগনিফিকেন্স বলতে পারেন, বা বলতে পারেন বৈশিষ্ট্য। ওকে। আচ্ছা, আমাদের নারীদের কেন আমাদের নিজেদের ইনার পাওয়ারের উপর ফোকাস করা উচিত, মানে আলাদাভাবে কেন করা উচিত? আমরা আহ, আজকে যে সেশনটা এটা করছি, এটা বোঝানোর জন্যই যে আমাদের নিজেদের নিজেদের কিছুটা হলেও সময় দেওয়া উচিত। আমরা বাইরে কাজ করছি, আমরা ঘরের কাজ করছি, তার মধ্যে কোনো জায়গায় যদি নিজের জন্য 5 মিনিটও, হয়তো অনেকে আছে হয়তো যেটা, সেটা অনেকের ক্ষেত্রে সেটা হয়তো সত্যি নয়, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা ভাবি যে কাজ করতে করতে বা এই জিনিসগুলো করতে করতে নিজের জন্য একটা সময় পাচ্ছি না, একটা সেলফ গিল্ট, একটা মনে হওয়া যে হয়তো যদি আমি আরেকটু সময় পেতাম বা একটু নিজের ব্যাপারগুলো গুছিয়ে নিতে পারতাম, তাহলে হয়তো নিজের জন্য আরেকটু ভালো কিছু করতে পারতাম। এই সেলফ গিল্ট বা এই আহ, এই যে একটা কোনো জায়গায় খুঁতখুঁতে নিজের ব্যাপারটা যে হচ্ছে না, নিজের জন্য পারছি না, নিজের জন্য ইয়ে করছি না, বা আমি হয়তো আরেকটু যদি স্ট্রং হতাম হয়তো সবই ঠিকঠাক চলছে, কিন্তু আরেকটু ভালোভাবে গুছিয়ে নেওয়াটা, আরেকটু ভালোভাবে জিনিসপত্রটা ডেলিভার করাটা, এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায়শই চলতে থাকে। ঠিক আছে, আমরা নিজেকে সবসময় একটুখানি বেটার করার চেষ্টা করি বা ভাবি যে যদি জিনিসটা একটু বেটার হতে পারতো আরো ভালো হতো। এই সবের জন্যই আমাদের নিজেদের জন্য কিছুটা সময় বের করে নিজেকে এম্পাওয়ার করতে হবে। আমরা এই নারী শক্তির মানে নারী দিবসের দিনে নারী শক্তির অনেক কথা বলি, ওমেন এম্পাওয়ারমেন্ট, চাকরির ক্ষেত্রে সমান অধিকার, বা স্যালারি যেটা পাবে সেটার ক্ষেত্রে সমান অধিকার, বা আহ, কি বলবো, অন্যান্য সমস্ত ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ক্রীড়া মতলব মানে খেলার জগতে সমান অধিকার, এসব তো আমরা অনেক কথা বলে থাকি, কিন্তু আমরা নিজেরা যখন আমাদের নিজেদের ঘরের মধ্যে আছি বা আমরা যে কোনো জায়গায় আছি সোসাইটির, আমরা কি নিজেদেরকে সমান অধিকার দিই? দিই না।
যখনই আমরা দেখি না কেন আমাদের স্বামী, আমাদের সন্তান, আমাদের আহ, ঘরের প্যারেন্টসরা, ইনলজরা আমাদের ক্ষেত্রে বেশি, অনেকের মানে বেশিরভাগ নারীর ক্ষেত্রে প্রথমে আসে। তারপর যদি সময় পেলাম তো পেলাম নিজের জন্য, না হলে নেক্সট ডে আবার সেম রুটিন শুরু। আমি যেটা বলছি আজকে, নিজেদের জন্য 15 মিনিট দিন, নিজেদের জন্য আধ ঘন্টা দিন। আপনাদের বেশি কিচ্ছু করতে হবে না, জাস্ট নিজেদের পাওয়ারটা, ভেতরের পাওয়ারটা একটু বুঝুন, একটু চেষ্টা করুন। আপনাকে ফার্স্টে এটা বুঝতে হবে। আপনি যদি ভাবেন যে না, এই 15 মিনিট দিয়েও লাভ নেই, যা হচ্ছে ঠিক আছে, চলছে, কিন্তু আপনি কোনো না কোনো কাজের সাথে তো যুক্ত, হয় আপনি সংসার সামলাচ্ছেন, নাহলে অন্য কিছু করছেন, অফিসে কাজ করছেন, বা হয়তো ব্যবসা করছেন নিজের। আপনি কিছু না কিছু কাজ তো করছেন 24 ঘন্টায়। আপনি যদি নিজেকে এম্পাওয়ার করেন, নিজেকে রিল্যাক্স করেন, নিজেকে কনফিডেন্ট করেন, নিজেকে রেডিয়েট রেডিয়েন্ট করেন যে হ্যাঁ, আমি দেখো আমার মেকআপের দরকার নেই, আমি আমার নিজের কনফিডেন্সে গ্লো করছি। নিজে যদি এই কনফিডেন্সটা আনতে পারেন, তাহলে আপনি যে কাজটাই করছেন না কেন, সেটা আরো ফ্রুটফুল হবে, আরো ভালোভাবে আপনি করতে পারবেন। তাই এটাকে শুধু নিজের নিজের জন্যই টাইম নষ্ট বা জাস্ট নিজের ভালোর জন্যই মনে করবেন না। আপনি যা যা জিনিসের সাথে যুক্ত আছেন 24 ঘন্টায়, যা যা করছেন, আপনি সমস্ত দিকে আরো ভালো করে এগিয়ে যেতে পারবেন। এখানে কিছু পয়েন্টস আমি লিখেছি, যেমন সোসাইটাল শিফট, যেমন আমরা বিভিন্ন কাজ করে থাকি, ক্যারিয়ার, ফ্যামিলি, পার্সোনাল গ্রোথ, সমস্ত দিকে। সেই যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে আমরা অনেক ডটকে একসাথে কানেক্ট করি, সেই আপনি যদি নিজে একটা ভালো মানসিকভাবে, শারীরিকভাবে ভালো কন্ডিশনে থাকে, সেই ডটগুলো আরো উজ্জ্বল হবে, আরো রেডিয়েট করবে। ওকে, মেন্টাল হেলথ আমাদের যেখানে যাই করি না কেন, নিজের মেন্টাল হেলথ ঠিক না থাকলে অবভিয়াসলি আমরা যে কাজটা করছি তার উপর ফোকাস করতে পারবো না। তো এই মেডিটেশনের সাহায্যে বা নিজের কনফিডেন্স বিল্ড আপের সাহায্যে আমরা নিজেদের মেন্টাল হেলথটাকে ফার্স্টে, মেন্টাল হেলথ, স্ট্রেস যাতে না থাকে, আর একটু হলেও ফিজিক্যাল হেলথ, এইগুলোর উপর যদি ফোকাস করি, আমরা যাই করছি না কেন আমাদের নিজের 100% না 200% দিতে পারবো। ওকে, এখানে আমি যেটা ইয়ে করেছি যে ইটস মোস্ট সাস্টেনেবল অ্যান্ড অথেন্টিক অফ ফর্ম অফ সেলফ এম্পাওয়ারমেন্ট। বাইরে থেকে এম্পাওয়ারমেন্ট খোঁজার আগে, কে আমাকে অধিকার দিল না দিল বা কে আমার সাথে কি করলো, তার অধিকার খোঁজার আগে আপনি নিজেকে একটু প্রায়োরিটি দিন। জাস্ট এটাই বলার ছিল এই স্লাইডটার মাধ্যমে। আর যেহেতু আপনি যেটা বললাম, সবাই সবার আমরা একটা সমাজে বাস করছি যেখানে আমাদের আমরা অনেক কটা ডটকে কানেক্ট করছি, রাইট? সেই ডটগুলো অনেক বেশি আপনার থেকে উপকৃত হতে পারে যদি আপনি নিজের এই উপকারটি করেন। আচ্ছা, এই যে আমি এটা বললাম যে নিজেকে সময় দিন বা নিজের ভালো মেন্টাল হেলথের জন্য নিজেকে একটু এম্পাওয়ার করুন, কি করে করবেন? ওকে, কিভাবে করবেন? ফার্স্ট থিং হচ্ছে ডিপ রিল্যাক্সেশন। ডিপ রিল্যাক্সেশনের মধ্যে পড়ে বোথ শারীরিকভাবে রিল্যাক্সেশন অ্যান্ড মানসিকভাবে রিল্যাক্সেশন। আপনারা যারা আগে হয়তো সিলভার সেশন করেছেন, তারা হয়তো এক্সারসাইজটিও করেছেন, জানেন কিছু। আমি তাও আরেকবার ছোট করে বলে দেবো। আমি জাস্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পয়েন্টটা একটু বলে নিই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন কি? ভিজুয়ালাইজেশন হচ্ছে আপনি কোনো কিছু দেখেছেন, আপনি কোনো কিছু অনুভব করেছেন, ফিল করেছেন, সেটিকে নিজের মনের পর্দায় আবারও দেখুন। ধরুন আপনি আম, আপনার যে কোনো একটা আগের জন্মদিন, যে কোনো একটা জন্মদিন যেটা আপনার সব থেকে প্রিয় জন্মদিন, হয়তো আপনি সেদিন সেবার খুব মজা করেছিলেন, বা আপনার পুরো ফ্যামিলি একসাথে ছিল, খুব ভালো খেয়েছিলেন, খুব ভালো ছিলেন, মন থেকে হ্যাপি ছিলেন। সেই জন্মদিনের দৃশ্যগুলো আপনি কি নিজের মনের চোখে এনে দেখতে পারবেন? যদি দেখতে পারেন, পুরোপুরি হয়তো অ্যাজ ইট ইজ দেখতে পারবেন না, অত ভিভিড ভাবে, অত উজ্জ্বল ভাবে দেখতে পারবেন না, বাট অ্যাটলিস্ট আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ, আপনি এত খুশি ছিলেন, আপনার ইমোশনসটা কী ছিল আপনি ফিল করতে পারবেন, আপনি মনে করতে পারবেন আপনি কি রঙের জামা পরেছিলেন, মনে করতে পারবেন কে কি এসেছিল, কী রকম ফিলিংস হয়েছিল, কত দূর কি খাওয়া দাওয়া হয়েছিল, এই সমস্ত জিনিস যদি মনে করতে পারেন। আর তারপরে সময়ের সাথে সাথে
আপনি যে ইমেজারিগুলো এখন হয়তো জেনারেট করতে পারছেন না, চোখের সামনে আনতে পারছেন না, সেগুলো ধীরে ধীরে হয়ে যাবে। ভিজুয়ালাইজেশন হচ্ছে সেই জিনিসটা যেটা আপনি অলরেডি লিভ করেছেন, সেই জিনিসটা আপনি অলরেডি দেখেছেন, সেটাকে মনের চোখে আরেকবার এনে সেটাকে রিভিজিট করা বা রিকল করা বা মনে পড়ানো নিজেকে আরেকবার। ওকে। কিন্তু এটার সাথে আরেকটা জিনিস হচ্ছে ইমাজিনেশন। সেটা কি? ইমাজিনেশন হচ্ছে তেমন জিনিস যেটা কখনো এর আগে ঘটেনি। যেমন ধরুন, আপনি চাইছেন যে আপনি একটা ভালো কিছু করতে চাইছেন, বা আপনি বেটার হেলথে দেখতে চাইছেন, যে আপনি নিজে আপনার যে শারীরিক যে কষ্টগুলো আছে, সেই কষ্টগুলো যেন সমস্ত সম্পূর্ণভাবে হেঁটে যায়, এবং আপনি যেন খুশি থাকেন বা হেলদি থাকেন। দেখছেন হয়তো নিজেকে যে আমি দৌড়াতে পারছি, বা আমি সিঁড়িতে খুব সুন্দরভাবে ওঠানামা করতে চাইছি। সেটা আগে ছিল বটে, কিন্তু আপনার এখনকার পরিস্থিতি হিসেবে আপনি যদি জিনিসটা মনের চোখে আবার কল্পনা করেন, যে না, আমার ধরুন আপনার আর্থ্রাইটিস আছে, সেই আর্থ্রাইটিসটা পুরো হেঁটে গেছে এবং আপনি খুব সুন্দর ফিল করছেন। এটা এখন অবধি হয়নি, রিয়েল ওয়ার্ল্ডে এটা এখন অবধি হয়নি, কিন্তু আপনি মনের চোখে এটা দেখছেন যে আপনি অলরেডি সুস্থ, আপনি খুব খুশি, আপনি নিজের জীবনটা পুরো এনজয় করছেন। এই জিনিসটা যেটা এখন অবধি হয়নি কিন্তু তবুও আপনি আপনার মনের চোখে দেখছেন, এই জিনিসটা হচ্ছে ইমাজিনেশন। ঠিক আছে? তো আপনি যেরকমই আপনার ভবিষ্যৎ কল্পনা করতে চান না কেন, যেইভাবে যেটাই সাকসেসফুল করতে চান না কেন, বা যাই আপনার গোল থাকুক না কেন, সেই গোলটাকে প্রেজেন্টে প্রেজেন্টে এনে নিজের চোখের সামনে দেখাকে, এবং ভালোভাবে ফিলিংস দিয়ে দেখাকে, ভালোভাবে পুরো ইমেজারি দিয়ে দেখা, যে আপনি কিরকম ফিল করছেন, কে কে আপনার সাথে আছে, আপনি কত খুশি, জীবনে আপনার কি পরিবর্তন এসছে, আপনি কোথায় আছেন, কটার সময়, ইটিসি ইটিসি, যত যত ডিটেলস অ্যাড করা যায়, সেই সেরকম ডিটেলস যদি আপনি অ্যাড করে করে আহ, যে জিনিসটা কল্পনা করবেন, যেটা এখনো অবধি হয়নি, সেটা হচ্ছে ইমাজিনেশন। তো আপনি যখন এই কি বলবো, নিজেকে সেলফ এম্পাওয়ার্ড দেখতে চাইছেন, আপনি সেইভাবে আপনার চোখের সামনে একটা স্ক্রিন এনে সেভাবে নিজেকে কল্পনা করুন যে আমি এই জিনিসগুলো হয়েছে, এবং আমি এম্পাওয়ার্ড ফিল করছি, আমি খুশি আছি, আমার আশেপাশের লোকজন খুশি আছে, আমার আশেপাশে এই লোকজন আছে, আমি এই কাজ এক্সট্রা করতে পারছি, আমি এই কাজ আরো ভালো করে করতে পারছি, এই নতুন কাজ শুরু করতে পেরেছি, আমি এইভাবে এভাবে খুশি আছি। ওকে। তো এই গেল সেকেন্ড পয়েন্ট, ভিজুয়ালাইজেশন অ্যান্ড ইমাজিনেশন। ওকে। থার্ড হচ্ছে অ্যাফার্মেশন। অনেক ক্ষেত্রে আমাদের নেগেটিভ বিলিফ থাকে, বা ধরুন আম, আমাদের মধ্যে একটা ডাউট থাকে, আমি কি পারবো, কে জানে হয়তো পারবো কিনা, বা হয়তো বা পারবো, হয়তো বা পারবো না। এই ডাউটগুলো দূর করার জন্য আমাদের পজিটিভ অ্যাফার্মেশনস ইন প্রেজেন্ট টেন্স, মানে এখন জিনিসটা হচ্ছে এরকম ভাবে প্রেজেন্ট টেন্সে আমাদের নিজেদেরকে বলতে হবে মানসিকভাবে বারবার। ওকে। কিভাবে বলতে হবে? বলতে হবে নিজের ব্রেনকে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে নিয়ে যেয়ে, যেটা হচ্ছে কিনা আলফা ফ্রিকোয়েন্সি। আমি জাস্ট এটার পরেই ওই টপিকটায় আসছি। আলফা ফ্রিকোয়েন্সিতে নিয়ে গিয়ে আপনি নিজেকে অ্যাফার্ম করবেন। ধরুন আপনার মনে হচ্ছে কি আপনি চাকরিটা পেতে চাইছেন, কিন্তু আমি কি এটা যোগ্য, আমার কি তো সেরকম স্কিল নেই, বা আমার তো সেরকম এক্সপিরিয়েন্স নেই, আমি তো হয়তো না পেতেও পারি, আমার তো সেরকম প্রিপারেশন নেই, আমি কি যোগ্য। এটা না, আপনাকে তখন অ্যাফার্ম করতে হবে নিজেকে, আপনাকে নিজেকে এটা অ্যাসিওর করতে হবে কনফিডেন্সের সাথে, নিজেকে অ্যাফার্ম করুন, নিজেকে অ্যাসিওর করুন যে হ্যাঁ আপনি যোগ্য। হ্যাঁ আপনি, যেমন ধরুন যদি সুস্বাস্থ্যের জন্য হয়, আপনি বলবেন হ্যাঁ আমি আমি অলরেডি স্বাস্থ্যবান, আমি অলরেডি আমার সমস্ত আহ, কি বলবো, শারীরিক প্রবলেম ওভারকাম করে ফেলেছি। আপনি শারীরিক প্রবলেম এই কথাটাও বলবেন না, আপনি শুধু বলবেন আমি স্বাস্থ্যবান। আমি, কারণ শারীরিক প্রবলেম এই জিনিসটা একটা নেগেটিভিটি বহন করে আনছে, শব্দটার মধ্যে, প্রবলেম কথাটার মধ্যে একটা নেগেটিভ সেন্স আছে। তো এরপরে আপনি যখন নিজেকে অ্যাফার্ম করবেন, আপনি শুধু বলবেন আমি সুস্বাস্থ্যের অধিকারী, আমি হ্যাপি, আমি খুশি, আমি চাকরিটা পেয়ে গেছি, আমি খুব ভালো আছি। যে যার যেরকম গোল সেই হিসাবে নিজেকে অ্যাফার্ম করুন, পজিটিভলি অ্যাফার্ম করুন, কোনো নেগেটিভ শব্দ ইউজ করবেন না। না না, বা আই ডোন্ট ওয়ান্ট, মানে আমার মাথা ব্যথা করছে, আমি চাই না আমার মাথা ব্যথা করুক, এরকম না। আমি খুশি আছি, আমার মাথা ঠিক আছে, এরকম টাইপের। ওকে। কোনো নেগেটিভ শব্দ ইউজ করবেন না। আরেকটা জিনিস,
করবেন প্রেজেন্ট টেন্সে। যেমন আমি অলরেডি সুস্থ, আপনাকে অলরেডি বলতে হবে না, আপনি বলবেন আমি আমি সুস্থ, আমি চাকরিটা পেয়ে গেছি, আমি এখন কনফিডেন্ট, আমি এখন আহ, নিজের কাঙ্ক্ষিত গাড়িটা চাপছি। ধরুন একটা কিছু আপনার গাড়ি আছে যেটা আপনি চাচ্ছেন কিনতে, তো আপনি অলরেডি নিজেকে অ্যাফার্ম করুন যে আমি এটা পেয়ে গেছি, আমি সুন্দর আছি, আমি খুশি আছি তাতে। ওকে, এই গেল অ্যাফার্মেশন। এবার ভিজুয়ালাইজেশন অ্যান্ড অ্যাফার্মেশন আপনি কি করে করবেন বা কোন স্টেটে গিয়ে করবেন? আমি একটা কথা বলেছিলাম, আপনারা গিয়ে করবেন সেটা আলফা স্টেটে। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে লিখতে পারেন, আমি চ্যাট আমার ফোন থেকে দেখছি, এখানে আর দেখছি না। ওকে, তো আমি কি, হ্যাঁ, আপনি ভিজুয়ালাইজেশন অ্যান্ড অ্যাফার্মেশনটা কোথায় করবেন? আপনি যেখানে করবেন সেটা হচ্ছে আলফা স্টেট অফ মাইন্ডে। সেটা কি? সেটার জন্য বলতে হয় আমাদের ব্রেনের প্রচুর নিউরন আছে। ওকে, প্রায় 100 বিলিয়ন মতো নিউরন আছে। সেই নিউরনগুলো কি করে, তাদের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে শক্তি ছোঁড়ে। কারণ প্রত্যেকটা নিউরন এক একটার সাথে কানেক্টেড নয়, ওরা জাস্ট দুটো এরকম মুখ থাকে যেটা এরকম ভাবে থাকে। তো একটা নিউরন আরেকটা শক্তিটা জাস্ট বা ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনটাকে ছেড়ে দেয়, এবং তারপরে একটু রেস্ট নেয়, আবার একটু ছেড়ে দেয়, আবার একটু রেস্ট নেয়। তো এই একজোড়া কাজ, এটা হচ্ছে ছেড়ে দেওয়া এবং রেস্ট নেওয়া, সেটা সেকেন্ডে কতবার করছে সেইটা, সেই সংখ্যাটা সেকেন্ডে যতবার করছে সেই সংখ্যাটা হচ্ছে সেই ব্রেনের ফ্রিকোয়েন্সি। ওকে, তো বিটা লেভেলে, মানে আমরা যখন কনসিয়াস আছি, এই লেভেলটায় যখন আমরা কথা বলছি, আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে বুঝতে পারছি, আমরা পঞ্চ ইন্দ্রিয় বুঝতে পারছি, কিছু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, স্মেল পাচ্ছি, টাচ করতে পারছি, এই জিনিসপত্রগুলো যখন হচ্ছে, সেটা হচ্ছে বিটা লেভেল। ওকে, আমরা মেডিটেশনের সাহায্যে সিলভায় রং রিল্যাক্স আছে, বা 3-2-1 মেথড আছে, বা 5-2-1 মেথড আছে, বিভিন্ন মেথড আছে। অ্যাকচুয়ালি সব একই মেথড। রিল্যাক্সেশনের মেথড, প্রথমে ফিজিক্যাল রিল্যাক্সেশন, দেন মানসিকভাবে রিল্যাক্সেশন, অ্যান্ড দেন বেসিক প্লেন লেভেল। এই বেসিক প্লেন লেভেলটা আমাদের দরকার এই ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, এই কাজগুলো, এই পজিটিভ কাজগুলো মাইন্ডে করার জন্য। এই পজিটিভ জিনিসগুলো মাইন্ড তখনই অ্যাকসেপ্ট করবে। যদি বিটা লেভেলে তো আমরা এখনো কথা বলছি, আমি তো এখনো বলতে পারি যে হ্যাঁ আমি সুস্থ, কিন্তু এই জিনিসটা আমাকে যতটা না এফেক্ট করবে, আমি যদি এই সেম কথাটা গিয়ে আলফা লেভেলে বলি, তাহলে আমার সাবকনসিয়াস মাইন্ড এটাকে অ্যাজ ইট ইজ গ্রহণ করবে। একবার বললে হবে না, অবভিয়াসলি এটার জন্য প্র্যাকটিস চাই। প্রত্যেক দিন বা যতবার সম্ভব অ্যাটলিস্ট প্র্যাকটিস করুন, তারপরে গিয়ে মাইন্ড এটা সত্যি বলে ধরে নেবে। ডিপ রিল্যাক্সেশনটা যেটা বলছিলাম, তো আলফা লেভেলে গিয়ে আমরা রিল্যাক্স করি। ফার্স্টে ফিজিক্যালি বডি পুরো পার্ট বাই পার্ট আমরা রিলিভ রিলিভ করি বা রিল্যাক্স করি, দেন আমরা মানসিকভাবে রিল্যাক্স করি, দেন আইডিয়াল প্লেস অফ রিল্যাক্সেশনে গিয়ে একটা সুন্দর দৃশ্য কল্পনা করে ডিপেনিংয়ের সাহায্যে আরও মনের গভীরে ঢুকে যাই। অ্যান্ড তারপর নিজেদেরকে এই ভিজুয়ালাইজেশন বা নিজেদেরকে, মানে নিজের সাবকনশিয়াস মাইন্ডকে, নিজের মাইন্ডকে ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন এইগুলোর সাহায্যে প্রোগ্রামিং করি, যাতে আমাদের সাবকনশিয়াস মাইন্ড কনফিডেন্ট হয়, তাদের মধ্যে পজিটিভিটি আসে, সৃজনশীলতা আসে, কম্প্যাশন আসে, ইনটিউশন আছে, এবং এইগুলো আমাদের বাইরে, মানে এই লেভেলে, বিটা লেভেলে রিফ্লেক্ট করে আমাদের গোলগুলোকে অ্যাচিভ করতে বা ম্যানিফেস্ট করতে সাহায্য করে। ওকে, তো এই ডিপ রিল্যাক্সেশনে আমি এখানে লিখে দিয়েছি, হয়তো আপনারা এতক্ষণে পড়েছেন যে ডিপ ডিপ রিল্যাক্সেশনের অনেক কি বলবো বেনিফিটসও আছে। এটা ইমোশনাল ইন্টেলিজেন্স করতে হেল্প করে, মানে ধীরে ধীরে আপনার মানসিক, আপনি যে ডিপ্রেশনে আছে, আপনি যখন রিল্যাক্স থাকবেন, কাম থাকবেন, আপনার মানসিক ডিপ্রেশন বলুন, অ্যাংজাইটি বলুন, খারাপ লাগা বলুন, কোথাও যে মানসিকভাবে চাপ জমে আছে, সেই চাপগুলো ধীরে 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 কমতে থাকবে। ওকে, আপনি অ্যাংজাইটি বা অ্যাকিউট ডিপ্রেশন থেকে ধীরে ধীরে বের হতে থাকবেন। আপনার ফিজিক্যাল লেভেলে কি আহ, উপকার হবে? আপনারা যখন রিল্যাক্স থাকবেন, রক্তচাপ কমবে, হৃদরোগ কমবে, আপনার কি বলবো, স্নায়ু ঠিক করে কাজ করবে। অ্যান্ড আলফা লেভেলে যাওয়ার একটা মেন উদ্দেশ্য হচ্ছে বডিকে সেলফ হিলিং করতে, ওকে একটা স্পেস দেওয়া। আমরা যখন আলফায় থাকি, বিশেষত যখন আমরা
অ্যাওয়ারনেসের সাথে আলফায় থাকি, তখন বডিকে আপনি যদি কমান্ড করেন যে সেলফ হিল হও, বডি সেলফ হিলিং শুরু করে। সেলফ হিলিংটা কি? ধরুন আপনার যে সেল আছে, আপনার যে মাংসপেশি আছে, সেগুলোকে রিপেয়ার করা, রিজেনারেট করা। ওকে, কোনো জায়গায় হয়তো কেটে গেছে, ছুলে গেছে, সেই জায়গাগুলো তাড়াতাড়ি হিল হতে সাহায্য করা, এইগুলো আপনি ডিপ রিল্যাক্সেশনের মাধ্যমে পাবেন। ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশনস তো এগুলো আগে বলেছি। আর রিল্যাক্সেশনের ব্যাপারটা আমরা আবার আসবো। রিল্যাক্সেশনের উপর একটা এক্সারসাইজও আছে, যেটা আমরা একটু পরেই করছি। আচ্ছা, এবার আমরা আসি আলফা ফ্রিকোয়েন্সিটা, যেটা আমি এখনই একটা কথা বলছিলাম। আমরা যখন এখন অ্যাডাল্টরা, 14 বছরের উপরের মানুষজনেরা যখন এই নর্মাল লেভেলে আছি, মানে কথা বলছি, চারদিকে আমরা স্পেসে কোন স্থানে আছি, কি কি টাইম হচ্ছে, কি কি না হচ্ছে, সমস্ত আমরা ওয়াকিবহল আছি, তখন আমরা বিটা লেভেলে আছি। এটা আমাদের কনসিয়াস লেভেল। এই লেভেলে আমরা লজিক্যাল অ্যানালিসিস করতে পারি, অ্যানালিটিক্যাল স্কিলস আছে আমাদের, সেটা ইউজ করতে পারি। ও আমরা ওভার থিঙ্ক করি, আমাদের বিভিন্ন থট আসে, সেই থটগুলো আমরা কাল্টিভেট করি বা নার্চার করি বা পাঠিয়ে দিই, যাই করি না কেন আমাদের চিন্তা বা দুশ্চিন্তা যেটা বলে, সেটাই বিটা লেভেলে হয়। ওকে, এটা কনসিয়াস লেভেল। এটার জন্য ব্রেন ফ্রিকোয়েন্সি লাগে 14 থেকে 21-এর মধ্যে, ব্রেনকে ফ্রিকোয়েন্সির মধ্যে থাকতে হয়। আর সাধারণত গড়পড়তায় প্রত্যেকটা মানুষ যখন বিটায় থাকে, তখন তাদের ব্রেন ফ্রিকোয়েন্সি থাকে 20 হার্টজের মধ্যে। তো সেটা 14 থেকে 21 হার্টজের মধ্যে। এইটা যেটা আমি বললাম, পঞ্চ ইন্দ্রিয় আমাদের পুরোপুরি অ্যাক্টিভেট থাকে। আমরা এখান থেকে ডেটা নিই, ইনফরমেশন নিই, এবং সেভাবেই প্রসেস করি, অ্যানালাইজ করি, অ্যান্ড দেন কাজ করি। ওকে, নেক্সট লেভেল যেটা হচ্ছে হালকা ঘুমের লেভেল, সেটা হচ্ছে বিটা লেভেল, সরি আলফা লেভেল। সেটা হচ্ছে 7 থেকে 14 হার্টজের মধ্যে। আমরা যখন হালকা ঘুমের মধ্যে থাকি, সাধারণত আমাদের ব্রেন ফ্রিকোয়েন্সি ওই 10-এর মধ্যে, 10-এর কাছাকাছি থাকে। এটাই কি হচ্ছে, আমরা যখন মেডিটেশন প্র্যাকটিস করি না বা কোনো কিছু করি না, তখন সাবকন আমরা ঘুমিয়ে, মানে এই ফ্রিকোয়েন্সিতে ব্রেন ওয়েভ যাওয়ার সাথে সাথে আমরা ঘুমিয়ে পড়ি। কারণ কি, আমরা অ্যাওয়্যার থাকি না, আমরা আলফাকে কিভাবে কাজে লাগাতে হয় সেটা সম্পর্কে ওয়াকিবহল থাকি না। ওকে, তো আমরা যখন আলফায় থাকি, অ্যাওয়ারনেসের সাথে আলফায় যদি আমরা যাই, তাহলে আমরা রিল্যাক্স থাকতে পারবো, ফোকাসড থাকতে পারবো, ক্রিয়েটিভ বা সৃজনশীল ক্ষমতা আমাদের মধ্যে বেশি থাকবে, আমরা নিরপেক্ষভাবে ভাবতে পারবো, প্রবলেমকে অ্যানালাইজ করতে পারবো, প্রবলেমের সলিউশনের দিকে যেতে পারবো। আমরা যেতে পারবো বারবার আলফায় গিয়ে এরকম চর্চা করতে 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 থাকলে আপনাদের ইনটিউশন পাওয়ার বাড়বে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রাইট ব্রেন অ্যান্ড লেফট ব্রেনকে আলফা লেভেলে গিয়ে খুব সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজ ওয়েতে ইউজ করা যায়। আর আমাদের লেফট ব্রেন যেরকম মানে লজিক্যাল থিঙ্কিং করে, অ্যানালাইজ করে ব্যাপারটা, বা আমাদের আহ, এই বিটা লেভেলে থেকে ইনফরমেশন গ্যাদার করতে সাহায্য করে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। সেটা যেমন এক, মানে একদিকে এনাফ নয় ভালোভাবে বাঁচার জন্য বা ভালোভাবে একটা প্রবলেম সলভ করার জন্য। যেমন শুধু লজিক্যালি বাঁচাটাই যেটা, মানে ওটাই একমাত্র ওয়ে নয়, তেমনি ভাবে শুধু আলফাতে গিয়ে আমরা কাজ করব, বিটাতে কোনো কিছুই করব না, কোনো অ্যাকশন নেব না, সেটাও কিন্তু আইডিয়াল ওয়ে অফ হ্যান্ডলিং দ্য ইস্যুস নয়। তো আমাদের কি করতে হবে, আলফায় গিয়ে আমরা প্রোগ্রামিং করব বা আমরা বুঝে নেবো যে প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়, এবং বিটা এসে অ্যাকশন নেব যাতে প্রবলেমটা সলভ হয়। শুধুমাত্র ভাবলে প্রবলেম সলভ হবে না, আবার শুধুমাত্র কাজ করে, বিনা ভেবে কাজ করে, উল্টোপাল্টা কাজ করে গেলেও প্রবলেম সলভ হবে না। তো আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত এই আলফা আর বিটাস লেভেলকে একসাথে কাজে লাগিয়ে, এবং আমাদের লেফট এবং রাইট ব্রেনকে একসাথে কাজে লাগিয়ে, আমাদের সাবকনশিয়াস এবং কনসিয়াস মাইন্ডকে একসাথে কাজে লাগিয়ে আমাদের জীবনকে উন্নত করা, আমাদের জীবনকে প্রবলেম সলভ প্রবলেম সলভে হেল্প করা, বা সমস্ত কিছু হিলিং বলুন, ইনটিউশন বলুন, সমস্ত কিছু এই দুটোকে মিলিয়ে একসাথে করেই আমাদের করতে হবে। ওকে, আলফা স্টেটে আমাদের স্থান কাল
এই জ্ঞানগুলো থাকে না। তাই জন্য কখনো কখনো মনে হয় যে আমরা মানে এই স্টেটে যখন আমরা মেডিটেশন করতে বসি, হয়তো আমরা 5 মিনিট মেডিটেশন করেছি কিন্তু মনে হয় যে অনেকক্ষণ মেডিটেশন করে নিয়েছি। আবার কখনো কখনো এটাও হতে পারে যে হয়তো আমরা অনেকক্ষণ বসে বসে মেডিটেশনটা করছি বা আলফা স্টেটে নিজেকে নিজের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি, অ্যানালাইজ করছি, কিন্তু আহ, এখানে মানে কি বলবো, বিটা লেভেলে সেটা হয়তো 5 মিনিটই হয়েছে, খুব বেশি একটা টাইম হয়নি। তো স্পেস অ্যান্ড টাইম, যেটা স্থান আর কালের কোনো জ্ঞান বিটা লেভেল, সরি আলফা লেভেলে থাকে না। কোনো জ্ঞান থাকে না বললে ভুল হবে। আমরা যখন আলফায় কাজ করি তখন মাঝে মাঝে ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের বিটাতে আসতে হয়। আর সেই যাওয়া আসার মধ্যে যতক্ষণ আমরা আলফায় থাকি আমাদের স্থান কালের জ্ঞানটা থাকে না। সেম থিটা, থিটা হচ্ছে আরো ডিপ কনসিয়াস লেভেল, যখন আমরা ডিপ ঘুমের মধ্যে থাকি এই লেভেলে আমরা আহ কি বলে ড্রিম করি, মানে স্বপ্ন দেখি, ডিপ ঘুমের মধ্যে থাকি। এই ডিপ ঘুমের মধ্যে থাকাকালীন আমাদের শরীর আমাদের নিজে থেকে হিল করে। আর ডিপ হিলিং হয়, রিজেনারেশন অফ সেলস অ্যান্ড মাসেলস অ্যান্ড টিস্যুস টেক্স প্লেস। আমাদের মাসেল টিস্যু সেল এগুলো নতুন করে পুনর্গঠিত হয় এবং প্রতিস্থাপন হয়। ওকে, ডেলটা হচ্ছে মোটামুটি আনকনসিয়াস স্টেট, যেটা একদম ছোট বাচ্চারা যখন জন্মায় তখন ডেল্টার মাধ্যমে জন্মায়। তো সেই স্টেটটা এখন অবধি সেভাবে আহ, কেউ জানে না। তো ডেল্টা নিয়ে সেরকম ভাবে এখন আমরা ডিসকাস করব না। আমাদের যে মেন ফোকাস হচ্ছে সেটা হচ্ছে বিটা, আলফা অ্যান্ড থিটা। মেনলি আলফা। থিটাতেও আমরা যেহেতু বডি মানে খুব ডিপ আনকনসিয়াস, ডিপ আনকন ডিপলি সাবকনসিয়াস লেভেলে থাকে, মোটামুটি খুব ডিপ স্লিপের মধ্যে থাকে। এই এটা হচ্ছে বায়ো ইন্টেলিজেন্সের কি বলবো, বায়ো ইন্টেলিজেন্সের জন্য এটা আইডিয়াল। মানে ধরুন কোনো পেনলেস সার্জারি হোক বা কোনো কিছু হোক, তার জন্য থিটা লেভেলকে ইউজ করা হয়। থিটা লেভেলেও আমাদের স্থান এবং কালের জ্ঞান থাকে না। ওকে, নেক্সট হচ্ছে আমরা এবার একটা ছোট্ট করে মেডিটেশন করে নিই। আহ, আমরা করবো রিল্যাক্সেশনের জন্য। আমাদের ফার্স্ট আমাদের পয়েন্টটা ছিল রিল্যাক্সেশনের জন্য, সেই এক্সারসাইজটা করে নিই। আমি আমার স্ক্রিন শেয়ারিংটা মানে আমি আমার ইয়েটা বন্ধ রাখছি, আপনারা আরামসে বসুন এবং আমার কথা শুনতে থাকুন। তাহলে শুরু করছি। একটি আরামদায়ক অবস্থানে বসুন, ঘাড় ও মেরুদণ্ড সোজা, দুই পা সোজা, হাত হাঁটুর উপর, সামনের দিকে তাকিয়ে চোখ বন্ধ করুন। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন, কয়েক মুহূর্ত ধরে রাখুন, তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। আপনার বুকে বা পেটে বাতাস ঢোকার যে অনুভূতিটি হচ্ছে সেটি লক্ষ্য করুন। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে মনে মনে ভাবুন, আমি প্রশান্তি গ্রহণ করছি, এবং শ্বাস ছাড়ার সাথে সাথে ভাবুন, আমি আমার সমস্ত উদ্বেগ ছেড়ে দিচ্ছি। ফিজিক্যাল রিল্যাক্সেশনের জন্য একটি গভীর করে শ্বাস নিন এবং শ্বাস ছাড়তে ছাড়তে কল্পনার চোখে নাম্বার 3কে 3বার দেখুন এবং মনে মনে তা উচ্চারণ করুন। আপনারা অনুভব করবেন শরীর থেকে সব চাপ, সব টান বেরিয়ে যাচ্ছে। 3 3 3। শ্বাস ধীর, গভীর ও ছন্দবদ্ধ রাখুন। স্ক্যাল্প থেকে শুরু করে কপাল, চোখের পাতা, মুখমণ্ডল, চোয়াল, জিহ্বা, প্রতিটি অংশে আলাদা আলাদাভাবে মনোনিবেশ করুন। প্রত্যেকটি অংশকে রিল্যাক্স করে দিন। ঘাড়, কাঁধ, বাহু ও হাতের পেশি ধীরে ধীরে রিল্যাক্স করে দিন।
পিঠ, মেরুদণ্ড, বুক, পেট, উরু, হাঁটু ও পা একে একে রিল্যাক্স করুন। আমি কিছুটা সময় দিচ্ছি, আপনারা ধীরে ধীরে কাজটি করুন। মেন্টাল রিল্যাক্সেশনের জন্য শুধু নাম্বার 2কে কল্পনার চোখে দেখুন আর মনে মনে 3বার উচ্চারণ করুন। 2, 2, 2। আপনি এখন একটি শান্ত, নিরুদ্রব দৃশ্য কল্পনা করুন। পর্বতমালা, সমুদ্র বা বাগান বা আপনার পরিচিত কোনো শান্তিময় স্থান। দেখুন, শুনুন, অনুভব করুন বাতাস কিভাবে বইছে, এখানে আলো কেমন, গন্ধ কেমন। নিজের মনকে বলুন, আমি এখানে নিরাপদ, শান্ত, এখানে কেবলমাত্র প্রশান্তি ও স্বস্তি রয়েছে। যদি পাখির ডাক বা জলের কলকল শব্দ কল্পনা করতে চান, সেটিও যোগ করুন। এখন আপনার মন নিরুদ্বেগ আর রিল্যাক্সড আছে। অনুভব করুন এই সুন্দর অনুভূতি, যেখানে শরীর ও মন দুটোই শান্ত। এবার বেসিক প্লেন লেভেলে প্রবেশ করার জন্য আরও একটি গভীর করে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1কে মনের চোখে দেখুন এবং 3বার উচ্চারণ করুন। 1, 1, 1। অনুভব করুন আপনার ভেতরে ইতিবাচকতা ও প্রশান্তি ছড়িয়ে পড়ছে। এখন আপনি লেভেল 1-এ বা বেসিক প্লেন লেভেলে। যে কোনো পজিটিভ কাজ করার জন্য আমরা এই লেভেলকে ব্যবহার করি। আপনাকে মনের আরও গভীর, আরও স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমি এখন ধীরে ধীরে 10 to 1 কাউন্ট করব। আপনিও আমার সাথে মনে মনে 10 to 1 কাউন্ট করবেন। যতই আমি 1-এর দিকে এগোতে থাকব, ততই আপনি মনের গভীর ও স্বাস্থ্যকর অবস্থানের দিকে এগিয়ে যেতে থাকবেন। মনের এক গভীর ও স্বাস্থ্যকর অবস্থানে পৌঁছে যাবেন। 10, 9, মনের গভীরে যান। 8, 7, 6, আরো গভীরে। 5, 4, 3, আরো গভীরে। 2, 1। আপনি এখন মনের অনেক গভীর ও স্বাস্থ্যকর অবস্থানে পৌঁছে গেছেন, যা আগের চেয়ে অনেক গভীর। আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে চলে যেতে পারেন। এখন আপনি আপনার চোখের পাতা দুটোকে রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে এখন শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙুল পর্যন্ত। এইভাবে ডিপলি রিল্যাক্স করতে পারাটা খুব আরামের ব্যাপার, যা আপনার জন্য এক প্রশান্তিকর ও স্বাস্থ্যকর অবস্থান। মনের মধ্যে এই অনুভূতিটিকে ধরে রাখুন। মনের যে কোনো স্তর থেকে বেরিয়ে আসতে মনে মনে 1 থেকে 5 পর্যন্ত নিজে নিজে গণনা করুন এবং নিজেকে বলুন যে 5 গণনা করার সাথে সাথে আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, ভালো ও পরিপূর্ণ সুস্থ বোধ করবেন, আগের চেয়ে আরও ভালো বোধ করবেন।
তারপর ধীরে ধীরে 1 থেকে 2, তারপর 3 পর্যন্ত গণনা করতে করতে এগিয়ে যান। এবং 3 গণনা করার সাথে সাথে মানসিকভাবে নিজেকে মনে করিয়ে দিন 5 গণনা করলে আপনি উঠে যাবেন, চোখ খুলবেন, জেগে যাবেন, ভালো এবং পরিপূর্ণ সুস্থ বোধ করবেন, আগের চেয়ে আরো ভালো বোধ করবেন। ধীরে ধীরে 4, তারপর 5 গণনা করতে করতে এগিয়ে যান। 5 গণনা করার সাথে সাথে আপনি চোখ খোলা রেখে মানসিকভাবে নিজেকে বলুন, আমি জেগে আছি, আমি ভালো বোধ করছি, আমি পরিপূর্ণ সুস্থ বোধ করছি, আগের চেয়ে আরো ভালো বোধ করছি। আমি আশা করছি আহ, এই শর্ট রিল্যাক্সেশন এক্সারসাইজটার মাধ্যমে আপনারা রিল্যাক্সড ফিল করলেন। এই যে আপনাদের যদি ঘুম পেয়ে থাকে, হালকা হালকা ঘুমের আমেজ এসে থাকে, সেই স্টেটটি আলফা স্টেট। এবং এই স্টেটে থেকেই আমরা যত পজিটিভ কাজ আছে করতে পারি, যেমন নিজেদেরকে অ্যাফার্ম করতে পারি, নিজেদের নিজেদের ভবিষ্যতের গোলকে ভিজুয়ালাইজ করতে পারি, এবং নিজেকে প্রোগ্রাম করতে পারি একটা বেটার ভবিষ্যতের জন্য। আহ, এক্ষেত্রে আমি এই নেক্সট স্লাইডটা যেটা, সেটাতে আমি বলতে চাইছি যে এই স্টেটে যাওয়াটা বা এই মানসিক শান্তি প্রশান্তি স্টেটে গিয়ে নিজেকে চেঞ্জ করতে পারাটা বা নিজেকে ভালোর দিকে প্রোগ্রাম করতে পারাটা শুধু আপনার জন্যই বেনিফিশিয়াল নয়। এটার মাধ্যমে আপনি যদি আপনার প্রবলেম সলভিং স্কিল বাড়ে, ধরুন যদি আপনার ইনটিউশন বাড়ে, য- আহ, এই এটা আপনি প্র্যাকটিস করলেন এবং আপনার ইনটিউশন অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল বাড়লো, আপনি ধীরে ধীরে বুঝতে পারলেন যে কিভাবে অ্যাপ্রোচ করলে প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ হয়, বা কিভাবে যে ইস্যুসগুলো আসছে বা কিভাবে সেটা হ্যান্ডেল করলে বা কি ওয়েতে আপনি সলভ করবেন, এই ব্যাপারগুলো যখন আপনি নিজে জানবেন, তখন অবভিয়াসলি আপনি আপনার ফ্যামিলিকে হেল্প করবেন। ফ্যামিলির মানুষদের বা বন্ধুদের ইস্যু সলভ করার জন্য আপনি এগুলো ইউজ করতে পারেন। তো এই নিজেকে যে আমি যে বলছিলাম, নিজেকে কিছুটা টাইম দিন, একটুখানি নিজের ওয়েল বিং দিতে, ওয়েল বিং এর জন্য, নিজের ইমোশনাল, নিজের ফিজিক্যাল, মেন্টাল ওয়েলবিইং এর জন্য যে একটু টাইম দিন, সেই জিনিসটা শুধু আপনাকেই না, আপনার পুরো পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপনার চারিদিকে যথেষ্ট মানে যত মানুষজন আছে, আপনি সবাইকে হেল্প করতে পারবেন একটা বেটার কমিউনিটি, একটা বেটার ওভারঅল একটা বেটার গ্রোথের দিকে আমরা এগিয়ে যাব। আচ্ছা, আহ, আমরা এই একটু আগে ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলছিলাম। ভিজুয়ালাইজেশন কি, যেখানে বা ইমাজিনেশন কি, যেখানে আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎটাকে, আমরা ভালো ভবিষ্যৎটাকে ফিলিংস সহ একটা ভালো আহ, কি বলবো, ভালো মানে নিজের মনের চোখে সেই ভালো জিনিসপত্রগুলো আমরা দেখি, এর মধ্যে ফিলিংস অ্যাড করি, তার মধ্যে সাউন্ড অ্যাড করি, তার মধ্যে কাইনেস্থেটিক্স অ্যাড করি, তার মধ্যে আমরা ইমোশন অ্যাড করি। ওকে, এবং সেটা মনের চোখে বারবার বারবার দেখি। এবার আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু জানে না যে কোন, আমরা এমনি নর্মালিও জিনিসপত্র দেখছি, আবার মনের চোখেও একটা জিনিস দেখছি। আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু যখন আমরা এটা বারবার করতে থাকবো, তখন ও সাবকনসিয়াস মাইন্ড বুঝতে পারবে না কোনটা রিয়ালিটি আর কোনটা রিয়ালিটি নয়। যদি আমরা সবসময় এরকম পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ ভিজুয়ালাইজেশন করতে থাকি, আমাদের মন বা আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই পজিটিভ ভিজুয়ালাইজেশন বা ইমাজিনেশনটাকেই কিন্তু সত্যি মনে করবে। ফার্স্ট টাইম ধরুন আপনি ইমাজিন করলেন, তারপরে পরবর্তীকালে যখনই আপনি ওই সমস্যাটাকে নিয়ে চিন্তা করছেন বা ওই ইয়ে নিয়ে চিন্তা করছেন, আপনি পজিটিভ আউটকামটা দেখছেন, তার মানে একবার ইমাজিন করার পরে আপনি বারবার সেটা ভিজুয়ালাইজ করছেন। তো এইবার এইভাবে বারবার ভিজুয়ালাইজ করার জন্য ব্রেন কিন্তু, বা আমাদের সাবকনশিয়াস মাইন্ড অ্যাকচুয়ালি কিন্তু সেটাকেই বিশ্বাস করবে, এবং সেটা বিশ্বাস করার সাথে সাথে ব্রেনে নতুন নিউরাল নেটওয়ার্ক ফর্ম করানো শুরু করবে, যার জন্য ওই যে পজিটিভ ইমেজারিটা আপনি দেখছেন বা পজিটিভ ফিলিংসটা আপনি জেনারেট করছেন, সেটা যেন সত্যি হয়, বা সেটা যেন বারবার সবসময়তে সেই ব্যাপারটা ঘুরে ফিরে আসে, সেই জিনিসটার জন্য আমাদের মাইন্ড ব্রেনের মধ্যে পজিটিভ নতুন নিউরাল নেটওয়ার্ক গঠন করবে, যেটাকে কিনা আমরা বলছি নিউরোপ্লাস্টিসিটি। শুধু ব্রেন
আহ, নিজেকে রিকনস্ট্রাক্টই করবে না, নতুন নিউরাল নেটওয়ার্কই ফর্ম করবে না, পজিটিভ সেটা করার সাথে সাথে আপনার চিন্তাধারাকে বা আপনার থটসকে এরকম থটসই আনবে, বা এরকম কি বলবো, এরকম অপরচুনিটি বা এরকম চিন্তা ভাবনার দিকে আপনাকে নিয়ে যাবে, যাতে যে দৃশ্যটা আপনি দেখছেন সেটা সত্যি করার জন্য যা যা করতে লাগবে আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আপনাকে দিয়ে তাই তাই করাবে। পজিটিভ থটস আনবে, নতুন পাথওয়ে বা কোনো কিছু, যে জিনিসটা নিয়ে আপনি ভাবছেন সেই জিনিসটার জন্য কোনো অপরচুনিটি আছে কিনা, কোনো কিছু আপনাকে স্কিল সেট ডেভেলপ করতে হবে কিনা, বা আপনার কি কি করতে লাগবে বিটা লেভেলে বা আলফা লেভেলে আপনাকে কি কি করতে লাগবে, সমস্ত কিছু কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ডই আপনাকে চালিত করতে থাকবে। তার মানে আপনি খালি ভিজুয়ালাইজ করলেন জিনিসটার, একটা ভিভিড, একটা উজ্জ্বল দৃশ্য দেখলেন, তার মধ্যে সাউন্ড, ইমোশনস, ফিলিংস পুট করলেন, তারপরে আহ, তারপরে কিন্তু সেখান থেকে কাজটা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড নিয়ে নিল, যেটা সেটা কিভাবে ম্যানিফেস্টেড হবে রিয়েল লাইফে, সেটা কিভাবে রিয়েল লাইফে সত্যি হবে। ওকে, শুধু তাই নয়, এরপরে আমাদের সাবকনশিয়াস মাইন্ড ওই কাজটি করার জন্য আমাদের জন্য যা যা কারেজ লাগবে, যে কনফিডেন্স লাগবে, যে স্কিল সেট করতে লাগবে, যে প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেট লাগবে, যেটা অপরচুনিটির খোঁজার জন্য আহ, যে যে জিনিসগুলো করতে হবে, বা আমাদের যা যা আহ, বিশ্বাস করতে হবে, বা যা যা করতে হবে ফিজিক্যালি, মোস্টলি মেন্টালি একটা আপনাকে এনকারেজমেন্ট দেবে, মেন্টালি একটা কনফিডেন্স দেবে, যাতে ওই জিনিসটা সত্যি বাস্তবায়িত হয়। এই সমস্ত জিনিস কিন্তু সাবকনসিয়াস মাইন্ড, আপনার অবচেতন মন আপনাকে দিয়ে করিয়ে নেবে। যদি আপনি এই ভিজুয়ালাইজেশনটা বারবার করতে থাকেন, অ্যাফার্মেশনগুলো বারবার বলতে থাকেন, অ্যান্ড পজিটিভ থিঙ্ক করতে থাকেন, তাহলে কিন্তু এই নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে, যেটা নতুন নিউরাল নেটওয়ার্কটা গঠন করবে আমাদের সাবকনশিয়াস মাইন্ড, আমাদের ব্রেন, সেটা আপনাকে দিয়ে এই কাজগুলো করিয়ে নেবে। ঠিক আছে, যদি আমরা একটা নিজেকে স্ট্রঙ্গার সেলফ, একটা রেডিয়েন্ট সেলফ, নিজেকে নিজেকে একটা উন্নত, আমরা এখন যেরকম আছি তার থেকে বেটার, আরো বেটার, আরো বেটার নিজেকে কল্পনা করতে পারি, আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে এত পাওয়ার আছে যে নতুন নিউরাল নেটওয়ার্ক গঠন করে ও কিন্তু ধীরে 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 আমাদেরকে সেদিকেই নিয়ে যাবে। তো যত স্ট্রংলি নিজেকে ভিজুয়ালাইজ করবেন, যত ভালো, যত হেলদি, যত কনফিডেন্ট, যত রেডিয়েন্ট, যত পজিটিভ নিজেকে ভিজুয়ালাইজ করতে পারবেন তত করুন, এবং প্রতিদিন করুন। একবার ইমাজিন করুন, আপনার যদি মনে হয় যে সে তারপর থেকে আরও কিছু কিছু অ্যাড করবো, তাহলে নতুন নতুন ইমাজিনেশন ওই চিত্রটার মধ্যে বা ওই ইমেজের মধ্যে পুট করতে থাকুন। নেক্সট টাইম যখন আপনি দেখবেন, তখন ওই আপডেটেড পিকচারটা আপনি দেখবেন, আপডেটেড ইমেজটা আপনি দেখবেন, আপডেটেড খুশিটা, আপডেটেড সাউন্ডগুলো আপনি দেখবেন। ওকে, তো নিজেকে যত ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন, নিজের গোলকে যে যত সুন্দরভাবে অ্যাচিভড অবস্থায় দেখতে পারবেন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, আপনারা অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড আপনাদের কিন্তু সেদিকেই ঠেলে নিয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের এসবগুলো তো মানলাম, কিন্তু আমাদের মধ্যে ডাউট তো থেকেই যায়, সেলফ ডাউট, বা যে গোলটা করছি তার মধ্যে ডাউট, যে সেই গোলটা আমার দ্বারা অ্যাচিভেবলও বটে কিনা, মানে আমি পারবো কিনা সেটা অ্যাচিভ করতে, বা এটা আদৌ সম্ভব কিনা। ঠিক আছে, সেটা তো আমাদের আমার মতে আহ, যেটা আমাদের মেয়েদের সবচেয়ে বেশি প্রবলেমেটিক জোন, সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিলিভস। ওকে, যেমন আমার কাছে টাইম নেই, আমি তো এত কাজ করছি ঘরে, বা আমার এত এত কাজ আছে, আমি সেখান থেকে এমনি নিজের জন্য 10 মিনিট টাইম পাচ্ছে না, আবার এটার জন্য কোথা থেকে টাইম বের করব। এটা একটা নেগেটিভ বিলিফ। ওকে, লিমিটেড বিলিফ, নেগেটিভ বিলিফ। ধরুন আপনার কাছে হাতে অতটা টাকা নেই, আপনি একটা নতুন বিজনেস করতে চাইছেন বা কোনো কিছু ইয়ে করতে চাইছেন, কিন্তু আপনার হাতে অতটা টাকা নেই, আপনি আপনি এক্সকিউজ দিচ্ছেন যে আমার কাছে তো টাকা নেই, তাই জন্য এটা হচ্ছে না। নেগেটিভ বিলিফ। আপনি আগে বিলিভ করতে শুরু করুন যে হ্যাঁ, আপনার কাছে টাকা আসবে, আপনি বিজনেসটা খুলতে পারবেন, চালাতে পারবেন, তার জন্য যা যা দরকার, প্ল্যানিং, কি কি হবে না হবে, ইনফরমেশন জোগাড় করা, স্কিল ইয়ে করা, সেটা আপনি করতে থাকুন, আর ইমাজিন করতে থাকুন, ভিজুয়ালাইজ করতে থাকুন নিজেকে সেই লেভেলে গিয়ে। আপনাদের
আপনাদের কেন, সবারই, মানে এটা নারী পুরুষ নির্বিশেষে আমি কথা বলছি। আমাদের মধ্যে ফার্স্টে এটা আদৌ হবে কিনা বা এই ডাউটের জন্যই আমরা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এগোই না। যেটা আমাদের ট্রাই করাটা উচিত সেটা আমরা ট্রাই করি না। এই লিমিটেড বিলিফটা আমাদের সবচেয়ে আগে আসে আমাদের গোলকে ম্যানিফেস্টেড হতে বাধা দেওয়ার জন্য। ওকে, তো নিজেদের উপর ডাউট বা আহ, নিজের গোলের উপর ডাউট বা নিজের উপর ডাউট করলে আহ, জিনিসটা আলটিমেটলি কিন্তু সফল হবে না। স্ক্রিনে যে পিকচারগুলো আপনি দেখছেন, ম্যারি কম, জেকে রাউলিং অ্যান্ড অপ্রা উইনফ্রে, নিজেদের নিজেদের ফিল্ডের মানে টপ মোস্ট বলতে পারেন। ওকে, ম্যারি কম আহ, একটা ছোট্ট গ্রাম থেকে উঠে এসছে, প্রথম দেখে নিজেদের বাড়ির পর্যন্ত সাপোর্ট পায়নি। নিজের বাড়ির পর্যন্ত সাপোর্ট পায়নি নিজের কেরিয়ার চালানোর জন্য। নিজে টিউশনি করেছে, নিজের পড়াশোনার খরচ চালিয়েছে, নিজের ট্রেনিংয়ের খরচ চালিয়েছে। বিয়ের পর কিছু প্রবলেমের জন্য, তারপরে যখন স্টেট চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে থেকে উনি স্টেট গভর্নমেন্টের আর বাবা মার নিজেদের সাপোর্ট পান। ধীরে ধীরে চলছিল, তারপরে বিয়ের পর আহ, উনি খেলা থেকে পিছিয়ে আসতে বাধ্য হন। টুইন বেবি হয়, তারপর তিনি খেলা থেকে পিছিয়ে আসতে বাধ্য হন। এত কিছু ব্যাগেজ থাকার সত্ত্বেও, এত কিছু ব্ল্যাক স্ল্যাশ থাকার সত্ত্বেও উনি 6-7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। পদ্মশ্রী থেকে আহ, কোন জিনিস আছে যেটা উনি পাননি? নিজের আহ, নিজের ফিল্ডের ওয়ান অফ দ্য পায়োনিয়ার বলতে পারেন। খালি শুধু ভারতের না, বিশ্ব বক্সিং, মেয়েদের বক্সিং এর জন্য ম্যারি কম একজন মানে খুব ইম্পর্ট্যান্ট নাম। ফ্যামিলির থেকে সাপোর্ট ছিল না, পরে হাজবেন্ড বা ইয়ে থেকে যতটা সাপোর্ট পেয়েছেন, কিন্তু সমস্ত সোসাইটাল নর্ম ইয়ে করে একজন মেয়ে হয়ে বক্সিং জগতে প্রবেশ করাটাই ওনার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। উনি যদি নিজেকে বিলিভ না করতেন, নিজের মধ্যে যদি সেই বিশ্বাসটা না থাকতো, সেই কনফিডেন্সটা না থাকতো, উনি হয়তো শুরুই করতে পারতেন না। আর তারপরে এই ম্যারি কমকে যারা আমরা চিনি, আহ, জানতাম না, আমরা আমরা নামটাই হয়তো শুনতাম না, উনি ক্রিয়েটিভ হতেন না। মাল্টিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ উনি জিতেছেন। আচ্ছা, কি বলে, ফাইটিং স্পিরিট যাকে বলে, এক একটা বাধা এসছেন উনি অতিক্রম করে নেক্সট লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন। এই ফাইটিং স্পিরিটটা কম বেশি আমাদের সবার মধ্যে থাকা উচিত। আমাদের সবাইকে এটা কাল্টিভেট করতে হবে, যদি নেইও তাহলেও আনতে হবে। এবং আহ, তবেই আমরা জীবনে কিছু করতে পারবো। যা করছি সেটা তো ঠিক আছে, কিন্তু আরো ভালো কিছু, আরো বেটার কিছু। ওকে, ম্যারি কম। আচ্ছা, জেকে রাউলিং একজন সিঙ্গেল, উনি হ্যারি পটার লিখেছেন। হ্যারি পটার একটা ফ্যান্টাসি নোভেল। ওকে, উনি সিঙ্গেল মাদার, ওনার হাজবেন্ড ওনাকে সাপোর্ট করেনি, ওনার প্যারেন্টসরা ওনাকে সাপোর্ট করেনি, উনি সিঙ্গেল মাদার ছিলেন। খাবার পয়সা ছিল না, থাকার জায়গা ছিল না, সেই মতো অবস্থায় বাচ্চাদের সামলে তিনি হ্যারি পটারের মতো একটা এত ভালো বই লিখে ফেললেন। বিভিন্ন যারা আহ, কি বলবো, পাবলিশার ছিল, রিজেক্ট করেছে। অনেকে তার এই ভিশনটাকে প্রথমে বুঝতেই পারেননি যে হ্যারি পটারের মতো এরকম ক্যারেক্টার বা এরকম একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড ক্রিয়েট করার যে ভিশনটা ওনার, সেটাকেই ফার্স্টে অনেকেই বুঝতে পারেননি। সেই জিনিসটাকে আহ হেয় চোখে দেখেছে, বলেছে এটা হবে না। কিন্তু উনি নিজের ভিশনের উপর বা নিজের ক্রিয়েটিভ লেভেলের উপর, আহ নিজের সৃষ্টির উপর যে কনফিডেন্সটা রেখেছিলেন, এবং নিজেকে, নিজের লেখাকে, নিজের উপন্যাসকে, নিজের নভেলকে যত পেরেছেন ভালোর দিকে নিয়ে গেছেন। একবার ইয়ে হয়েছেন, উনি দমে যাননি, আবার লিখেছেন, আবার ওটাকে রিভাইজ করেছেন, আরো পাকাপোক্ত করেছেন। এবং তারপরে লাস্ট যখন 13th নাম্বার পাবলিশার যখন বুকটা পাবলিশ করলো, বাকিটা হিস্ট্রি। সেটা গুগল সার্চ করলে যে কেউ জানতে জানতে পারে যে হ্যারি পটারের কতগুলো কপি বিকেছে বা কতগুলো, সেটা থেকে মুভি হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। তো উনি যদি, এই মেয়েটি, এই জেকে রাউলিং যদি নিজের ভিশনকে, নিজে যেটা সৃষ্টি করেছেন তার উপর যদি ডাউট করতেন,
তার উপর যদি বিলিভ না করতেন, তাহলে কি এই জিনিসটা হতে পারতো? হতে পারতো না। শুধু এই একটি বই লিখেন উনি মিলিয়ন মিলিয়ন ডলার এম্পায়ার নিজের জন্য বানিয়েছেন। উনি যদি আহ, এরপরে কিছু নাও করেন, ওনার কোনো কোনো প্রবলেম নেই, কিন্তু উনি এখনো অবধি লিখে যাচ্ছেন, এখনো নিজের ক্রিয়েটিভ সত্তাকে সেই রকমই জাগ্রত রেখেছেন, এখনো তিনি লিখে যাচ্ছেন, এখনই পাবলিশ করে যাচ্ছেন, এখনো নতুন নতুন আহ, মানে নতুন নতুন ফিগার টাচ করতে থাকছেন নিজের সফলতার জন্য। ওকে। অপ্রা উইনফ্রে অনেক অপ্রা উইনফ্রি অনেক একটা পুরনো নাম। আমি এটা এই জন্য বলছি, কারণ শুধু আজকের দিনে না, অনেক দিন আগে থেকেই আহ, এই অ্যাডভার্সিটিকে জয় করা মহিলারা জানে। শুধু তাদেরকে পদক্ষেপটা নিতে হবে, যে তাদের সেই মনোবলটা থাকতে হবে, তাদের সেই কনফিডেন্সটা থাকতে হবে যে আমি পারবো। শুধুমাত্র টিভির জন্য নয়, উনি গানের ক্ষেত্রে, টিভির ক্ষেত্রে, অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে লোকালি অনেক চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন। নিজের ঘর থেকে কোনো সাপোর্ট ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু কোথাও ফর সাম রিজন অর দ্য আদার উনি কোনো জায়গায় কোনো চান্স পাননি। কিন্তু লেগে থেকেছেন। নিজের নিজের যে একটা ইউনিকনেস আছে ওনার মধ্যে, সেই ইউনিকনেসটার উপর বিশ্বাস রেখেছেন। সেটা আহ, উনি মানে বুঝেছেন যে এই ইউনিকনেসটা সবার মধ্যে নেই, আমি এটাকেই যদি হাতিয়ার করে আগে যাই, তাহলে আমি সফলতা পাবো। উনি তাই করেছেন, নিজের ইন্ডিভিজুয়ালিটিকে চেঞ্জ করেননি, যেটাকে উনি নিজের স্ট্রং পয়েন্ট ভেবে রেখেছেন সেই পয়েন্টটার উপরেই কাজ করেছেন, 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 করেছেন। আর আজকে উনি আহ, কি বলবো, মানে মিলিয়ন ডলার এম্পায়ার ওনার কাছে আছে। উনি একটা পায়োনিয়ার নেম। ওনার অ্যাঙ্কারিং এর জন্য বলো, যার জন্য কোনো কিছু হোক, একটা পায়োনিয়ার নেম। ওনার আশেপাশেও হয়তো কেউ এখন নেই। ঠিক আছে, যতদিন কাজ করেছেন নিজের আহ, নিজের কি বলবো, নিজের শর্তে কাজ করেছেন, এবং অসাধারণ কাজ করেছেন। নিজের নিজের যে জিনিসটা মানুষে বলেছিল যে তোমার এটা প্রবলেম, তুমি এটার জন্য এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারছো না, সেই প্রবলেমটাকে উনি ওনার স্ট্রং পয়েন্ট বানিয়ে আজ এখানে দাঁড়িয়ে। ওকে। তো নিজেদেরকে চিনতে হবে, নিজের স্ট্রং পয়েন্ট কি আছে, আমার কোন দিকে ন্যাক আছে, আমি কোন দিকে ভালো, সেটা প্রথমে চিনতে হবে। তারপর ভিজুয়ালাইজেশন বা মেডিটেশনের সাহায্যে সেটাকে আরো উন্নত করার পর, যদি আমরা চেষ্টা করি, বিটা লেভেলে কাজ করি, আলফা লেভেলে প্রোগ্রামিং করার পর বিটা লেভেলে কাজ করি, আমরা আনস্টপেবল। যে কোনো মানুষ, শুধু নারীরা নয়, নারী পুরুষ নির্বিশেষে সব মানুষই আনস্টপেবল। ওকে। আচ্ছা, আমাদের বিগেস্ট প্রবলেম যেগুলো মেয়েরা ফেস করে থাকে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে থটস। একটা আমাদের নেগেটিভ বিলিফ আর লিমিটিং বিলিফস তো আছে, সেই ডাউটটা যদি ক্লিয়ার হয়েও যায়, তারপরে আসে থটস। আরেকটা হচ্ছে আমাদের মাইন্ডকে ফুললি ইউজ না করা, এবং আমাদের বিভিন্ন ছোটখাটো কাজের জন্য বা প্রত্যেক দিনের ছোট বড় হেলথ রিলেটেড হোক বা অন্যান্য রিলেটেড প্রবলেমের জন্য স্ট্রেসড হয়ে পড়া, অ্যাংজাইটি ডিপ্রেশনে চলে যাওয়া কখনো কখনো। ওকে। তো হাউ টু কন্ট্রোল ইউর থটস। থটস হচ্ছে একটা ডাইনামিক এনার্জি। থটস প্রত্যেকটা জিনিস যেটা আমাদের মাথায় আসে, যে জিনিসটা আমাদের আহ, যে কোনো জিনিসের জন্য মাথায় আসে, সেই জিনিসটাই এক একটা এনার্জি। সেই জিনিসটা চিন্তা বা থট হচ্ছে এক একটা এনার্জি। দেখা গেছে 60,000 বা তারও বেশি থটস একদিনে আমাদের মধ্যে আসতে পারে। প্রবলেমটা সেটা না, কি থট কি আসবে না আসবে সেটার উপর আমাদের কোনো হাত নেই, কিন্তু থট তো র্যান্ডম আসছে, র্যান্ডম আসছে, 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 কিন্তু কোন থটটাকে আমরা বেছে নিয়ে সেইটাকে নিয়ে আরো পরবর্তীকালে চিন্তা করা শুরু করব, সেটা আমাদের ডিফাইন করছে যে আমরা কি হব, বা আমাদের মাইন্ডসেটটা কিরকম, পজিটিভ না নেগেটিভ। ওকে।
যেমন ধরুন, আহ, একটা ছোট কোনো থট এলো, বা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। আপনি অফিস যাচ্ছেন, আপনি দেখলেন যে ট্রাফিক আছে, আপনি হয়তো লেট হয়ে যাবেন, আর আপনার আজকে একটা মিটিং আছে। সেই থটটা আপনার মাথায় এলো, আপনি ট্রাফিকে ফেঁসে আছেন, এই থটটা তখন আপনার মাথায় এলো যে হয়তো আজকে লেট হয়ে যাব, মিটিংয়ে প্রবলেম হতে পারে, হ্যান ত্যান। ওকে, এই থটটা আপনার মধ্যে একটা নেগেটিভ ফিলিংস, একটা এই ট্রাফিক সম্পর্কে বা এই ওয়েদার সম্পর্কে, যার জন্য ট্রাফিকটা এরকম প্রবলেম হচ্ছে, একটা নেগেটিভ ফিলিংস জেনারেট করলো। ওকে, নেগেটিভ ফিলিংস জেনারেট করার পর আপনি ধরুন, মানে এই জিনিসটা নিয়ে ভাবছেন। এবার ভাবলেন হয়তো যে মিটিংটা নিয়ে কি হবে, এই মিটিংটার জন্য আপনি নেগেটিভ ফিলিং ইয়ে করলেন, জেনারেট করলেন কিভাবে? আপনি হয়তো ভেবেছিলেন যে অফিসে যাবেন, আপনি কিছুক্ষণ আধ ঘন্টা টাইম পাবেন, মিটিংয়ের আগে লাস্ট মিনিট প্রিপারেশনগুলো করে নেবেন, অ্যান্ড তারপরে আপনি মিটিংয়ে চলে যাবেন, প্রেজেন্ট করবেন, প্রেজেন্টেশন দেবেন বা কোনো কিছু করবেন। এবার একটা নেগেটিভ থট যেটা হচ্ছে এই আমি লেট হয়ে যাব, সেখান থেকে আপনার ইয়েটা চলে এলো যে আমার মিটিংটা আজকে ভালো হবে না, আমি লাস্ট মিনিট প্রিপারেশন করতে পারছি না, মিটিংটা ভালো হবে না, আপনার এই ফিলিংসটা জেনারেট হলো। এই ফিলিংসটা থাকতে 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 আপনি যতক্ষণে অফিসে এসে পৌঁছালেন, এটা আপনাকে মুডই বিগড়ে দিয়েছে, এটা আপনার অ্যাটিটিউডই চেঞ্জ করে দিয়েছে টুয়ার্ডস মিটিং, বা মিটিংয়ের যে বিষয়বস্তু ছিল, বা আপনার মাথা যে মানে যেটা মাথায় থাকা উচিত ছিল সেই জিনিসপত্র আপনি ভুলে গিয়ে আপনাকে এখন অ্যাটিটিউডই চেঞ্জ করে দিয়েছে, আপনি হয়তো আরো খিটখিটে মেজাজের হয়ে গেছেন। এর মধ্যে কেউ হয়তো আপনাকে জিজ্ঞেস করলো যে মিস্টার এক্স, আমি কি হেল্প করতে পারি, বা মিটিংটার জন্য কি সমস্ত প্রস্তুত? একটা কেউ হয়তো কিছু জিজ্ঞেস করলো, আপনি তাকে মুড দেখিয়ে দিলেন, তার আপনার অ্যাকশনটা, বিহেভিয়ারটা তার জন্য রুড হয়ে গেল, খারাপ হয়ে গেল। এবার ধরুন, আপনি প্রায়ই এরকম ব্যাপার ব্যাপার হয় যে আপনি যেখানে থাকেন, যে বাসায় থাকেন, সেখান থেকে অফিস আসতে এরকম প্রায় হয়তো দেরি হয়, প্রায় আপনি ট্রাফিকে পড়েন, প্রায় হয়তো রাস্তায় জল জমে ট্রাফিক আটকে যায়, বা অন্য কোনো কিছুর জন্য হয়তো মেট্রো হচ্ছে তার জন্য ট্রাফিক আটকে গেছে, বা কোনো কিছুর জন্য ট্রাফিক আটকে যাচ্ছে। তো এই থটটা, এই এই যে আজকে আবার দেরি হয়ে যাবে, আজকে আবার বসের কাছে ঝাড় খাবো, বা আজকে আবার সেই মিটিংটায় আমি নিজের ফুল 100% দিতে পারবো না, এই থটটা আপনার প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে জেনারেট হচ্ছে। প্রত্যেক দিন আপনি ওই নেগেটিভ ফিলিংস নিয়ে অফিসে ঢুকছেন, প্রত্যেক দিন আপনার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য মানে লাস্ট মোমেন্টে প্রিপারেশন হোক, বা কিভাবে আমি ইয়ে করব, কিভাবে কামলি শুরু করব, বা এই কামনেসটা একটা, ওটা আপনার চলে যাচ্ছে, কারণ আপনি তো অলরেডি অ্যাজিটেটেড আছেনই, আপনি অলরেডি রেগে আছেনই। তারপরে আপনার ধরুন মিটিং চলাকালীন কেউ হয়তো আপনাকে একটা ক্রস কোয়েশ্চেন করলো, আপনি আবার একটা বিহেভিয়ার খারাপ করে ফেললেন, বা হয়তো একটু রুডলি কথা বলে ফেললেন। তো আলটিমেটলি এই থটসগুলো আপনার ফিলিংস জেনারেট করছে, ফিলিংস থেকে আপনার অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাটিটিউড থেকে আপনাকে কেউ যখন কিছু করছে, বা আপনি আপনার বিহেভিয়ার বা অ্যাকশনটা খারাপের দিকে নিয়ে চলে যাচ্ছেন, নেগেটিভলি নিয়ে চলে যাচ্ছেন, বেশি লাউড হয়ে পড়ছেন, বা আহ, পছন্দ হচ্ছে না আপনার, আপনি মোট কথা ভালো স্টেট অফ মাইন্ডে নেই। এই করতে 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 যখন আপনি প্রত্যেক দিন বা প্রায়ই এরকম হতে হতে থাকবে, এই জিনিসটাই, এই নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ বিহেভিয়ার, নেগেটিভ অ্যাকশন, লোকের সাথে ঠিকভাবে না বলা, না ইয়ে করা, এই জিনিসটাই আপনার হ্যাবিটে পরিণত হবে। আর আমরা সবাই জানি আমাদের হ্যাবিট নিয়েই আমাদের ব্যক্তিত্ব ডিফাইন হয়। ওকে, তো আমাদের হ্যাবিটই যখন খারাপ, আমাদের আমরা যখন কোনো কিছু হয়তো এরপর থেকে এমন হলো যে মিটিংসগুলোকে আপনি আর প্রায়োরিটি দিচ্ছেন না, যা হবে হবে, দেখে নেবো, প্রত্যেক দিনই তো হয়, প্রত্যেক দিনই তো আমি লেট করি, বা প্রত্যেক দিনই ওই চলে তো যাচ্ছে, তাহলে চলে যাবে, আজও চলে যাবে। এইরকম যদি অ্যাটিটিউড হয়ে যায়, এখান থেকে বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, এরকম করতে করতে এটা আপনার হ্যাবিট হয়ে যাবে। এরপরে এই হ্যাবিটটা আপনাকে নেগেটিভলি এফেক্ট করবে, আপনি যদি ভালোভাবে পারফর্ম না করেন, অবভিয়াসলি আপনি ভালো ইনক্রিমেন্ট পাবেন না, বা আপনি ভালো আহ, ইয়ে পাবেন না, কি বলে, রিকগনিশন পাবেন না, বসের কাছ থেকে ভালো কথা শুনবেন না, মানে প্রেজ ওর দি কথা শুনবেন না, আপনাকে বকা খেতেই হবে, বা আপনাকে কথা শুনতেই হবে। তো এই জিনিসগুলো আপনার যখন হ্যাবিট হয়ে যাচ্ছে, এই আবার এই নেগেটিভ যখন জিনিসপত্র হচ্ছে, আপনি আহ, আপনার সুবিধা মতো কোনো কিছু করতে পারছেন না, আপনার পার্সোনালিটিটাই পুরো নেগেটিভ হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে। আর এই অফিসে কাজ করার জন্য আপনি আর মানে মানসিকভাবে
থাকছেনই না, মানে আপনার ভালোই লাগছে না। তো একটা ছোটোখাটো থটসটা একদিন হলো ঠিক আছে, দুদিন হলো ঠিক আছে, কিন্তু এইটা যখন আমরা প্রায়ই মাঝে মাঝে জিনিসটা প্যাটার্নে পরিণত হয়, তখন সেটা আলটিমেটলি আমাদের হ্যাবিট হয়ে যায়। আর আমাদের হ্যাবিট আমাদের পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্বকে ডিফাইন করে। আর হ্যাবিট যদি ভালো হয়, পার্সোনালিটি ভালো হবে, ব্যক্তিত্ব ভালো হবে, আমরা নিজেদেরকে পজিটিভ রাখতে পারবো, স্ট্রেস ফ্রি রাখতে পারবো, ভালো রাখতে পারবো, প্রেজেন্টেবল রাখতে পারবো। আর যখন হ্যাবিটগুলো নেগেটিভের দিকে যাচ্ছে, তখন আমাদের পার্সোনালিটিতেও সেটাই রিফ্লেক্ট করে আসবে। তো ছোট ছোট থটসগুলো আমরা ভালোভাবে নেব না খারাপভাবে নেব, কোন পজিটিভ থটসটা নেব, নেগেটিভ থটস থাকলে সেটাকে আমরা বের করে দেবো, এই জিনিসগুলো আমাদেরকে চুজ করতে হবে। প্রথমই যখন আমাদের যে এক্সাম্পলটা নিয়ে শুরু করেছিলাম, ধরুন প্রথমেই আপনার প্রথম দিন আপনি যখন ইয়ে যাচ্ছেন, তখন আপনার মাথায় এলো যে আজ তো অফিসে তাড়াতাড়ি পৌঁছাতেই পারবো না। আপনি এটা একটা নেগেটিভ থট, আপনি ওটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল ক্যান্সেল বলুন এবং মাথা থেকে বের করে দিন। ঠিক আছে? এই থটসটাকে, থট একটা শক্তি, আমি ফার্স্টেই বলেছিলাম ওটা একটা ভাইব্রেশন, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে থাকে। তো এই থটকে বা এই নেগেটিভ থটকে আপনি একটা পজিটিভ থট দিয়ে রিপ্লেস করে দিন। যেমন আমি আজকে তো হয়তো পৌঁছাতেই পারবো না, কিন্তু আহ, এই থটটাকে রিপ্লেস করুন এইভাবে যে ঠিক আছে, দেরি করে পৌঁছালেও কোনো ব্যাপার না, আমার যে প্রিপারেশনটা আছে, আমি আমার মিটিংটাতে খুব বেস্ট দেবো, আমার 100% দেবো, আমার 200% দেবো। ঠিক আছে? প্রথমেই আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন জিনিসটা আপনার, কোন থটস বা কোন চিন্তা, কোন জিনিসপত্র আপনাকে, আপনার কাছে নেগেটিভিটি নিয়ে আসছে। এবং এই থটটাকে ধীরে ধীরে ফিলিংস, অ্যাটিটিউড, বিহেভিয়ার এইগুলোতে পরিবর্তন হতে দেওয়ারই দরকার নেই। প্রথম যখন চিন্তাটা এলো, তখনই আমরা ওটাকে এলিমিনেট করে দেবো। একটা নেগেটিভ থট এলে, পজিটিভ থট অলওয়েজ ওয়েলকাম, পজিটিভ থটস তো আপনারা নিয়ে ইয়ে করতেই থাকবেন। নেগেটিভ কোনো থট এলে সেটাকে ক্যান্সেল ক্যান্সেল বলে আহ, মন থেকে বিদায় করবেন এবং কোনো পজিটিভ থট দিয়ে সেটাকে রিপ্লেস করে দেবেন। যদি মনে হচ্ছে যে না, কোনো পজিটিভ থটস সেই সময়তে আসছে না, আপনি অন্য কোনো করে দিন, কোনো পজিটিভ ইমেজারি দেখুন, সঙ্গে সঙ্গে মনটাকে ওখান থেকে মানে ওখান থেকে ডাইভার্ট করে অন্য কোনো কিছু দেখুন। আপনি ট্রাফিকে দেখুন বা অন্য কোনো গান শুনতে থাকুন, কোনো স্ক্রল করে নিন, মোবাইল করে নিন, কিন্তু ওই থটটাকে মনে, ওই জাস্ট 1 সেকেন্ড এসেছিল, এই 1 সেকেন্ডের মধ্যে আপনাকে বিদায় করতে হবে। সেটাকে নিয়ে বেশিক্ষণ চিন্তা করলে চলবে না। নেগেটিভ থটস আমরা যদি চিন্তা করি, সেটা আমাদের মধ্যে নেগেটিভিটি বয়ে আনবে। যেহেতু নেগেটিভ থটস, ভাইব্রেশনটা নেগেটিভ, আমাদের মধ্যে নেগেটিভিটি বয়ে আনবে এবং আলটিমেটলি আমাদের বিহেভিয়ার, অ্যাটিটিউডের মধ্যে চেঞ্জ এনে আমাদের পার্সোনালিটিটাকে একটা নেগেটিভের দিকে নিয়ে যাবে। তো আমাদের প্রথমেই বুঝতে হবে যে থটসগুলো, মানে আমাদের নিজেদের সিলেক্ট করতে হবে যে কোন থট আমাদের জন্য পজিটিভ, কোনটা নেগেটিভ। নেগেটিভ হলে সেটাকে একটা পজিটিভ থট দিয়ে রিপ্লেস করে দিতে হবে। ওকে? নেক্সট হচ্ছে আমরা আমাদের আরেকটা যেটা নারী পুরুষ নির্বিশেষে আমরা যেটা করতে পারি না, সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভলি ইউজ করা। আমরা যত আমরা যখন ছোট থাকি, আপ টু 13-14 ইয়ার্স অবধি, প্রথমে তো আমরা একদম ছোট থাকি, তখন আপ টু 7 ইয়ার্স অবধি আমরা মোটামুটি ডেল্টা বা সরি থিটা বা আলফা লেভেলে ঘোরাফেরা করতে থাকি। তো 7 থেকে 14 ইয়ার্স বয়স অবধি আমরা মোটামুটি আলফা থাকি। কিছু কিছু ক্ষেত্রে বিটায় যায়, কিছু কিছু যে ক্ষেত্রে থিটায় যায়, কিন্তু মোস্টলি আমরা আলফায় থাকি। মানে আমাদের ব্রেন ফ্রিকোয়েন্সিগুলো, মানে বাচ্চা অবস্থায় আমাদের ব্রেন ফ্রিকোয়েন্সিগুলো আলফার ব্রেন ফ্রিকোয়েন্সির মধ্যে ঘুরতে থাকে, সেটা হচ্ছে 14 থেকে 21। ওকে? সরি, 14 থেকে 21 না, 7 থেকে 14। আহ তো আমি যেটা বলছিলাম যে আমরা যখন ছোট থাকি, তখন আমরা আলফা লেভেলে থাকি, তাই জন্য আমাদের ইমাজিনেশন, আমাদের ভিজুয়ালাইজেশন অনেক ভালো হয়। আপনারা হয়তো ছোট ছেলেকে দেখবেন যে হয়তো ও ও ও এমনি করে খেলা করছে, ওর ওর মতামত অনুযায়ী এইটাই প্লেন, এইখানে একটা ইয়ে আছে, বা একটা এই যে এখানে কোনো একটা অত ছোট গাড়ি নিয়ে আওয়াজ করছে, এদিক ওদিক যাচ্ছে। ওর ওর যেটা ইমাজিন করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, আমাদের মনে হচ্ছে যে একটা হয়তো এইভাবে কি ও কিছু করছে, কিন্তু ওর ইমাজিনেশন অনুযায়ী ও হয়তো অনেক কিছু, ওখানে আরো অনেক কম্পোনেন্ট আছে, আরো অনেক কিছু ব্যাপার আছে যে, এবং সেখান থেকে ওটা খেলছে। এবং ও যাই করছে না কেন, করছে না কেন, তাতে সে হ্যাপি আছে।
তাতে সেটা এনজয় করছে, ওর জন্য ওটা ভালো, ও হ্যাপি আছে। এই ব্যাপারটা আমরা অ্যাক্টিভলি 14 বছর পর বা 13-14 বছরের পর থেকে আর আমরা নিজেদের মধ্যে আনতে পারি না। আমরা তখন পড়াশোনার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ি, বা আমাদের লাইফ গড়ার ক্ষেত্রে, কেরিয়ার গড়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ি। কেউ কেউ আহ, হয়তো অন্য কোনো এক্সট্রা কারিকুলারে চলে গেল, বা কিছু ইয়ে করছে, মানে আমাদের এই কেরিয়ার গড়া, বা সবার কাছ সামনে একটা নিজের ইমেজ বানানো, বা পড়াশোনায় ভালো করা, বা এরকম টাইপের জিনিসগুলো করে আমাদের এই ইমাজিনেটিভ সাইডটা, যেটা আহ, যেটা খোলা, যেটা ওপেন, যেটার কোনো সীমা নেই, যেটা আমাদের শুধু অনাবিল আনন্দ দেওয়ার জন্য যেটা আমরা এতদিন ইউজ করে এসেছি, সেটাকে ইউজ করাটা ধীরে 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 ভুলে যাই। 95% মানুষ এই জিনিসটা করেন, যারা খুব ক্রিয়েটিভ, যারা খুব সৃজনশীল, বা আহ, অন্যই হয়তো অন্যভাবে তারা নারিশমেন্ট পেয়েছেন তার মা বাবার কাছ থেকে, বা সেইভাবে নিজেদেরকে নিজের ইমাজিনেটিভ সাইডটাকে যেতে দেয়নি কনসিয়াসলি। তারা সেই মাত্র 5% মানুষই সাবকনশিয়াস মাইন্ডকে ইউজ করেন। ঠিক আছে, কিছু না কিছু হলেও মানে একদম কম কম বেশি হলেও ইউজ করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 95% মানুষ আমরা শুধু আমাদের লজিক্যাল ব্রেনটা ইউজ করি, আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে ইউজ করি না। ওকে। কিন্তু আমাদের মাইন্ড পাওয়ারের ঠিক উল্টো, আমাদের মাইন্ড পাওয়ারের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের থাকে সাবকনসিয়াস মাইন্ডে। আমরা যে আমরা যে টুলগুলো নিয়ে কথা বললাম, ভিজুয়ালাইজেশন, ইমাজিনেশন, অ্যাফার্মেশন, বিলিভস, হ্যাবিটস, লং টার্ম মেমোরি, যেটা আমাদের ইমোশন, বা আমাদের আমাদের কিরকম লেগেছিল, বা আমাদের অ্যাকচুয়াল বিলিফ সিস্টেম, বা আমাদের যে অনুভূতিগুলো নিয়ে আমাদের যে কাজ, ছোট থেকে যেগুলো সংগ্রহ হয়ে এসছে, বা যেগুলো আমাদের মেমোরিতে স্টোর হয়েছে, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি বেস নির্মাণ করে, সেগুলো কিন্তু আছে সাবকনসিয়াস মাইন্ডে। সেগুলো কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ডে নেই। কনসিয়াস মাইন্ডে কি আছে? আমরা এই রিসেন্টলি যে কিছু জিনিস শিখছি, বা দেখছি, বা বানাচ্ছি, বা কোনো প্রবলেমে পড়ে আছি, সেইটুকু জিনিসই, মানে খুব কম টাইমে জিনিসই, ধরুন আজ থেকে 1 বছর আগে আপনি আপনার জন্মদিন কিভাবে পালন করেছিলেন, সেটা কিন্তু আপনার কনসিয়াস মাইন্ডে এখন নেই। সেটা কোনো একটা জায়গায় সাবকনসিয়াস মাইন্ডে আছে। ওটাকে যদি আপনাকে আবার আনতে হয়, তাহলে আপনাকে একটু ভেবে চিন্তে সেখান থেকে উঠিয়ে এনে নিজের মনের চোখে দেখতে হবে। এটা কিন্তু কনসিয়াস মাইন্ডে নেই। কনসিয়াস মাইন্ডে এখন কি আছে, যে হয়তো আপনি অফিসে যাচ্ছেন, আপনার অফিসে এখন বর্তমানে কি কাজ আছে, আজকে আপনি বাড়িতে কি রান্না করবেন, বা 2-4 দিনের মধ্যে কি কি আছে না আছে, এই 3-4 দিন পরে আপনাকে কোথাও যেতে হবে না যেতে হবে। তো মোস্ট অফ দ্য পার্ট, যেটা আমাদের বেস গঠন করেছে, যেটা আমাদের বিলিফ সিস্টেম আছে, যেটা আমাদের হ্যাবিটস কন্ট্রোল করছে, এমনকি আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমরা যে আমাদের যেই ব্লাড পিউরিফাই হচ্ছে, আমাদের যে খাবার যেটা পুরো ব্যাপারটা হচ্ছে, আমাদের লং টার্ম মেমরি, আমাদের ইনটিউশন, আমাদের ভিজুয়ালাইজেশন, ইমাজিনেশনের যে বেসিক কনসেপ্টগুলো, সেগুলো কোথায় থাকে? সেগুলো থাকে সাবকনশিয়াস মাইন্ডে। কিন্তু আমরা তো এগুলো ইউজই করি না। তো আমাদের যখন সাবকনশিয়াস মাইন্ডকে না ইউজ করা মানে কি রকম বলুন তো? আপনার কাছে দুটো পা আছে, একটা সাবকনশিয়াস মাইন্ড, একটা সাবকনশিয়াস কনসিয়াস মাইন্ড, একটা সাবকনশিয়াস মাইন্ড, কিন্তু আপনি জাস্ট কনসিয়াস মাইন্ডটাকে ইউজ করে আপনি ওই একটা পা দিয়ে ডান্স করার চেষ্টা করছেন, একটা পা দিয়ে নৃত্য করার চেষ্টা করছেন, হয়তো আপনি করেও দেবেন, কিন্তু অত সুষ্ঠুভাবে জিনিসটা হবে না। তো আমি যেটা আগেও বলেছিলাম, যে যেমন শুধু লজিক্যাল ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে, উইল পাওয়ার দিয়ে কাজ হয় না, তেমনি ভিজুয়ালাইজেশন বা ইমাজিনেশন আমি শুধু করতে থাকলাম, বাস্তবে কোনো কিছু অ্যাকশন নিলাম না, এইভাবেও আমাদের কাজ হয় না। আমাদের কাজ কোনো কিছু প্রবলেম সলভিং হোক, কিছু ক্রিয়েট করা হোক, নতুন কিছু বানানো হোক, বা আমাদের গোল ম্যানিফেস্টেশনের জন্য হতে পারে, আমাদের বেটার হেলথের জন্য হতে পারে, বেটার স্ট্রেস রিলিফের জন্য হতে পারে, শারীরিক হিলিংয়ের জন্য হতে পারে, যাই হোক না কেন, আমাদের সাবকনশিয়াস অ্যান্ড কনসিয়াস মাইন্ড দুজনকে একসাথে কাজ করতে হবে, একসাথে ব্যবহার করতে হবে, তবেই আমরা বেস্ট রেজাল্টটা পাবো। ওকে। আচ্ছা, আরেকটা যেটা আমাদের
নিয়ে, সেটা হচ্ছে স্ট্রেস। আমরা ছোটোখাটো জিনিসে সবসময়তে স্ট্রেস নিতে থাকি। কোনো সময় হয়তো, হ্যাঁ, কোনো সময় হয়তো ছোটোখাটো একটা কি মিসিং হয়ে গেল, বা চাবি আপনি খুঁজে পাচ্ছেন না, বা কোনো সময় হয়তো এটা এরকম দেখা গেল যে জাস্ট আপনার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোতে আমরা স্ট্রেস নিয়ে নিই। যে জিনিসগুলো স্ট্রেসটা কিন্তু ফাইট অর ফ্লাইট রেসপন্স জেনারেট করে, সেটা হচ্ছে গিয়ে কিনা আমাদের প্রাচীন যুগে যখন আমরা আমরা বনে থাকতাম, বা আমাদের পূর্বপুরুষেরা বনে থাকতো, তখন তাদের ক্ষেত্রে দুটোই অপশন ছিল। তাদের সামনে কোনো পশু বা জানোয়ার এলে আইদার তাকে ফাইট করে তাকে মেরে নিজের প্রাণ বাঁচাও, অথবা যদি সেরকম বড় কিছু কেউ হয় তাহলে জাস্ট সেখান থেকে পালিয়ে যাও। তো এটাই হচ্ছে ফাইট বা ফ্লাইট জিনিস জিনিসটা এটাই হচ্ছে ফাইট বা ফ্লাইটের কনসেপ্টটা। কিন্তু ফাইট বা ফ্লাইট কনসেপ্ট এই জিনিসটার জন্য যে যে শারীরিক নিডগুলো, বা যে যে শারীরিক পরিবর্তনগুলো তখনকার যুগে সেই আদিম মানুষদের হতো, আমাদের এখনো ছোট ছোট জিনিসের জন্য, যেমন আহ, যেটা বললাম, অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে, বা একটা চাবি পাচ্ছি না, চশমাটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে, এই সব জিনিসের জন্য আমরা সেম প্রতিক্রিয়া নিজেদের বডিতে ক্রিয়েট করছি। প্রতিক্রিয়াগুলো কি? আমাদের হিলিং বন্ধ হয়ে যায়, আমাদের হজম বন্ধ হয়ে যায়, আমাদের হৃৎপিণ্ডে জোরে জোরে চলতে শুরু করে, আমরা ঘামতে শুরু করি, কান নাক সব লাল হয়ে যায়। আচ্ছা, আমাদের মাংসপেশিতে, হাতের পায়ের বুকের মেরুদণ্ডের মাংসপেশিতে রক্ত ফ্লো হওয়া শুরু করে, কারণ আমাদের হয় পালাতে হবে বা লড়তে হবে। এই দুটোর জন্যই মানসিক ফিজিক্যাল শক্তি দরকার, তার জন্য মাংসপেশিতে তাড়াতাড়ি করে রক্ত ফ্ল্যাশ হয়। কিন্তু আপনারা সত্যি করে বলুন, এই জিনিসটা কিন্তু কি একটা চাবি খোঁজার জন্য দরকার? বা আমি ট্রাফিকে আটকে গেছি, সেখানে আমার কিচ্ছু করার নেই, তো আমার মাংসপেশিতে এত রক্ত এনে বা এত স্ট্রেস নিয়ে হবে কি? কিন্তু এটা আমাদের এখন মজ্জাগত হয়ে গেছে, কোনো কিছু হলেই আমরা এই ফাইট অর ফ্লাইট রেসপন্সটা জেনারেট করছি, যেটা আমাদের জন্য খুবই খারাপ। দিনে যদি 10 বার করে আমরা এরকম হিলিং বন্ধ করে দিই, হজম হওয়া বন্ধ করে দিই, বারবার যদি আমাদের মস্তিষ্ককে ওরকমভাবে সজাগ করে দিই যে তোমাকে এখনই পালাতে হবে, বা এখনই এটা জীবন মরণের ব্যাপার, তাহলে কতখানি স্ট্রেস পড়ে একটা মাইন্ডের উপর, একটা শরীরের উপর, একটা মেন্টাল হেলথের উপর। তো এই জিনিসগুলো আমরা না বুঝে আমরা সবসময়তে স্ট্রেস নিয়ে ফেলি। চিন্তা করা ভালো, চিন্তা আপনাকে শেখায় যে কি করে জিনিসটাকে আপনি ওভারকাম করবেন, কিন্তু সেই চিন্তা যখন দুশ্চিন্তায় রূপান্তরিত হয়ে যায়, তখনই সেই জিনিসটা খারাপ। প্রথমেই স্ট্রেস ম্যানেজ করার জন্য আপনাকে যেটা ফার্স্ট জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনাকে প্রথমে বুঝতে হবে আপনি স্ট্রেসটা নিচ্ছেন কি জন্য, বা কি জিনিসপত্র আছে, বা কি সিচুয়েশন আসছে, বা কি মানুষ আসছে যে আপনার, বা যেটা আপনার, যে সিচুয়েশনটা আপনাকে স্ট্রেস জেনারেট করছে। আর আপনি স্ট্রেসটা বুঝতে পারছেন কি করে? আপনি কি ঘেমে উঠছেন? আপনার কি কান নাক লাল হয়ে উঠছে? আপনি কি বুক ধড়ফড় শুরু করছেন? আপনার কি মনে হচ্ছে যে আপনি টলে পড়ে যাবেন? কোন জায়গায় স্ট্রেসটা আপনি শরীরের প্রথম বুঝতে পারছেন, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে হচ্ছে পাওয়ার অফ মাইন্ডফুলনেস। এই যে এই লিমিটিং বিলিফটা, যে এই ছোটোখাটো জিনিসটায় আমাকে স্ট্রেস দিচ্ছে, এই আমি এইটা কন্ট্রোল করতে পারছি না, এই জিনিসটা আপনাকে প্রোগ্রাম করতে হবে পাওয়ার অফ মাইন্ডফুলনেস দিয়ে। আপনাকে বর্তমানে থাকতে হবে। অতীতে কি হয়েছে, বা অতীতের কোন জিনিসপত্র ভেবে চিন্তে আপনি স্ট্রেস নিচ্ছেন, সেটাও করা যাবে না। আবার ভবিষ্যতে কি হতে চলেছে, কিছু ভালো হবে কি হবে না, সেটা নিয়েও আপনাকে স্ট্রেস নিলে চলবে না। মাইন্ডফুলনেস বলছে যে আপনাকে প্রেজেন্টে থাকতে হবে, প্রেজেন্টে থাকতে হবে। আর প্রেজেন্টে থেকে থেকে জায়গায় থেকে আপনাকে স্ট্রেসটা মোকাবেলা করতে হবে, বা মাইন্ড মানে অ্যাওয়ারনেসের সাথে স্ট্রেসটা কি হচ্ছে সেটাতে রিয়াক্ট না করে আপনাকে রেসপন্স করতে হবে। ওকে। থার্ড হচ্ছে ভিজুয়ালাইজেশন অ্যান্ড রিপিটেশন।
এই যে আপনি যখন একবার বুঝে গেলেন যে কিভাবে স্ট্রেসটা হচ্ছে এবং কিভাবে সেটাকে মাইন্ডফুলনেসের মাধ্যমে হাঁটানো যেতে পারে, সেটা আপনি বারবার 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 মনের চোখে ভিজুয়ালাইজ করবেন এবং রিপিটেশনে করবেন। একবার করলেন, দুবার করলেন, তিনবার করলেন, বিভিন্ন রকম স্ট্রেসের জন্য বিভিন্ন রকম আপনি জিনিস করলেন। এটা বারবার আপনি যখন মনের চোখে করতে থাকবেন যে আপনি একটা স্ট্রেসফুল সিচুয়েশনে আছেন, তবু আপনি ভিজুয়ালাইজ করছেন যে আপনি কামলি ব্যাপারটা হ্যান্ডেল করছেন, আপনার কোনো প্রবলেম হচ্ছে না, আপনাকে ওই ফাইট অর ফ্লাইট রেসপন্স জেনারেট করা দরকার পড়ছে না, আপনি কামলি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারছেন। এটা যখন বারবার বারবার ভিজুয়ালাইজ করবেন, আমি আগেও বলেছি যে ব্রেন সেইভাবেই নিউরাল নেটওয়ার্ক কানেক্ট ফর্ম করে আপনাকে জিনিসটাতে হেল্প করবে। আর একটা হচ্ছে বিল্ডিং রেজিলিয়েন্ট, সেটা হচ্ছে এই যে কনফিডেন্সটা যে আমার স্ট্রেস আছে বা কোনো একটা প্রবলেম আছে, আমিও সেটাকে ফেস করব এবং ওভারকাম করব এবং ভালোভাবে সেখান থেকে বেরিয়ে আসবো। সেখান থেকে আমার কোনো প্রবলেম হবে না, বরং সেখান থেকে আমি কোনো কিছু শিখবই, কোনো কিছু আমার গেইনই হবে, কোনো ক্ষতি হবে না, কোনো লাভই হবে। এই যে সেলফ কনফিডেন্সটা বা এই যে রেজিলিয়েন্টটা, যে হ্যাঁ আমি পারবো এবং আমি করব, এই ব্যাপারটা আপনাকে নিজের মধ্যে আনতে হবে, এই কনফিডেন্সটা আপনাকে নিজের মধ্যে আনতে হবে। এটা আপনি যখন মেন্টাল স্ট্রেংথ, ইমোশনাল কন্ট্রোল নিজের মধ্যে ডেভেলপ করবেন এই ভিজুয়ালাইজেশন মাইন্ডফুলনেসের মাধ্যমে, তখন আপনি দেখবেন যে আপনার অতটা প্রেশার ফিল হচ্ছে না। যখন আপনি কোনো স্ট্রেসের সামনে পড়েও গেছেন, আপনি অতটা প্রেশার ফিল করছেন না, অতটা আপনি হাইপার অ্যাক্টিভ হয়ে উঠছেন না। ওকে। তো আমরা এখানে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে যে কোনো প্রবলেম সলভ করার জন্য বা যে কোনো গোল অ্যাচিভ করার জন্য আমাদের তিনটে জিনিসকে খুব ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের রিল্যাক্স থাকতে হবে, কারেক্ট ডেপথ হচ্ছে আমাদের রিল্যাক্স থাকতে হবে, কারণ রিল্যাক্স থাকা অবস্থাতেই মানসিকভাবে মানসিকভাবে কি বলবো, মানে মানসিকভাবে রিপ্রোগ্রাম করা নিজেকে সম্ভব, নিজেকে অ্যাফার্ম করা সম্ভব, নিজেকে স্ট্রেস ফ্রি করে শান্তভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াটা সম্ভব। তাই জন্য রিল্যাক্সেশন প্রথম আমাদের দরকার। সেকেন্ড হচ্ছে যে কোনো ডাউট, যে কোনো লিমিটিং বিলিফস, এগুলোকে আমাকে দূর করে খালি পজিটিভ থিঙ্কিং করতে হবে, পজিটিভ অ্যাটিটিউড আনতে হবে। আমি পারবো, আমি হয়ে যাবে, হয়ে যাবে না, হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, আমি ওই যে লাইফটা আমি চাইছি সেই লাইফটা আমি এখনই পাচ্ছি, এই অ্যাটিটিউডটা, এই পজিটিভনেসটা আপনাকে আনতে হবে। আর কাজ করতে হবে দুটো লেভেলে গিয়ে। একটা তো রিল্যাক্সড অবস্থায় গিয়ে আলফায় আপনি থিঙ্ক করলেন বা অ্যানালাইজ করলেন প্রবলেমটা কিভাবে সলভ করছেন না করছেন, সেটা প্ল্যানটা বানালেন, এবং বিটাতে এসে আপনাকে সেই প্ল্যানটা এক্সিকিউট করতে হবে আহ, ঠান্ডা মাথায়। এবং যেহেতু আলফায় আপনি একবার জিনিসটা অলরেডি করেছেন, একবার আপনার অলরেডি রিহার্সাল করা আছে, মেন্টাল রিহার্সাল করা আছে, বিটা এসে দেখবেন জিনিসটা অনেক তাড়াতাড়ি, অনেক ফ্রুটফুলভাবে, অনেক ইজিলি সলভ হয়ে গেল, অনেক আপনাকে বেশি পরিশ্রম করতে হলো না। কারণ যে পরিশ্রমটা আপনি আলফা লেভেলে গিয়ে রিল্যাক্স অবস্থায় অলরেডি করে এসেছেন, সেই জিনিসটা আপনার বিটা লেভেলে এসে যখন করবেন অনেক ইজি ফিল হবে। ওকে। এখানে একটা বিখ্যাত কোট আমি দিয়েছি, সেটা হচ্ছে প্রবলেম এটা নয় বা কোয়েশ্চেন এটা নয় যে আমাকে কে করতে দেবে। আহ, যদি আমার কাছে টাকা থাকতো, যদি আমার কাছে এই সুযোগটা থাকতো, যদি আমার কাছে ওই সুযোগটা থাকতো, এরকম বললে হবে না। সুযোগ বানাতে হবে, সুযোগ ক্রিয়েট করতে হবে। যদি টাকা না থাকে কিভাবে সেই টাকাটা আসবে সেটাও আপনাকেই প্ল্যান করতে হবে, আপনাকেই ছকতে হবে প্ল্যানটা, এবং সেটার জন্য কাজ করতে হবে। ওকে। তো কোন কোন জিনিসের জন্য আমি আটকে যাচ্ছি, কোন কোন জিনিসের জন্য জিনিসটা হচ্ছে না বা গোলটা অ্যাচিভমেন্ট হচ্ছে না বা আমি পারছি না, সেই জিনিসগুলোর উপর ফোকাস করবেন না, সেগুলো বাদ দিন। এবং নিজের মধ্যে এতটাই কনফিডেন্স আনুন, এতটা নিজের মধ্যে পজিটিভিটি আনুন, নিজের গোলের প্রতি নিজের এতটাই বিশ্বাস আনুন, নিজের প্রতি এতটা বিশ্বাস আনুন, নিজের গোলটা, আপনি যে গোলটা আহ, করছেন বা আপনি যে জিনিসটা করতে চাইছেন, আপনি যেরকমভাবে নিজেকে দেখতে চাইছেন, সেটার উপর বিশ্বাস আনুন। এবং তাহলে আপনি আর কোনো কিছুর দ্বারা লিমিটেড থাকছে না, কোনো কিছু আপনাকে পিছনে হোল্ড করে রাখবেন না। আপনি সেই জিনিসটা ভিজুয়ালাইজ করলে, মেন্টাল লেভেলে গিয়ে কাজ করে যদি আপনি সেটাকে আহ, বারবার ইয়ে করেন, বারবার কাল্টিভেট করেন নিজের মনের চোখে,
আজ নত কাল সেটা সফল হবেই, সেটা আপনি গোলটা অ্যাচিভ করতে পারবেনই। সো দ্য কোয়েশ্চেন ইজন্ট হু ইজ গোয়িং টু লেট মি, ইটস হু ইজ গোয়িং টু স্টপ মি, অ্যান্ড দ্য আনসার উইল বি নো ওয়ান। কেউ আপনাকে স্টপ করতে পারবেন না। আপনার লিমিটিং বিলিফ এবং আপনার ডাউটসই আপনাকে হোল্ড করে রেখেছে। লিমিটিং বিলিফসগুলো কাটিয়ে উঠুন, আপনি আনস্টপেবল। ওকে, এবার আসছি সিলভা। সিলভা কি? সিলভা হচ্ছে একটা সেলফ মাইন্ড কন্ট্রোল মেথড, যেখানে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আলফায় নিয়ে যাওয়া, আমাদের ব্রেন ফ্রিকোয়েন্সিটাকে আলফায় নিয়ে গিয়ে মেন্টাল লেভেলে কাজ করা ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড, মেন্টাল লেভেলে কাজ করার পর সেটা ম্যানিফেস্ট করার জন্য ফিজিক্যাল লেভেলে এসে অ্যাকশন নেওয়া। ওকে, তো এটা একটা মাইন্ড কন্ট্রোল মেথড, সেলফ মাইন্ড কন্ট্রোল মেথড। এখানে আপনি নিজের মাইন্ডকে নিজে কি করে কন্ট্রোল করবেন সেটা শিখবেন। প্রথমে অবভিয়াসলি আমরা গাইডেড মেডিটেশনের সাহায্যে আপনাদের হেল্প করব, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আপনি নিজেকে নিজে গাইড করে বিভিন্ন প্রবলেম, বিভিন্ন সলিউশন খুঁজবেন। সেটা সেটাই হচ্ছে আলটিমেট গোল। ওকে, আমাদের ব্রেন ওয়েভ লেভেলসগুলো আগেও ডিসকাস করেছি। মেন ব্রেন ওয়েভ যেটা আমরা সিলভা মেথডে কাজ করে থাকি সেটা হচ্ছে আলফা অ্যান্ড থিটা। ওকে, অ্যান্ড আমরা বিটাতেও ইমেজ কাজ করে থাকি, সেটা হচ্ছে প্রবলেম গ্যাদার, ইনফরমেশন গ্যাদার, স্ট্রেস রিলিভ, গেট রিড অফ ব্যাড হ্যাবিটস, এলিমিনেটিং লিমিটিং বিলিভস, তারপরে পজিটিভ অ্যাফার্মেশনকে পুট করা, পজিটিভ পজিটিভ কি বলবো, গোল সেট করা, ম্যানিফেস্ট করা, আপনার ইনটিউশন পাওয়ারকে বাড়ানো, ইনটিউশন সিস্টেমকে কাজে লাগানো, এই সমস্ত জিনিসগুলো আলফা লেভেলে থেকে করা যায়। আর আরেকটা মেন জিনিস যেটা আলফায় থাকলে সবসময়তে স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে সেটা হচ্ছে সেলফ হিলিং অফ ইউর মাইন্ড অ্যান্ড বডি। ওকে, আর শুধু এখানে সেলফ হিলিংই না, আপনি অন্যদেরও হিল করতে পারবেন। আপনি যদি পজিটিভলি রেডিয়েট করেন, আপনার আশেপাশে যতজন আছে সবাই তার থেকে উপকৃত হবে। ওকে, সিলভা মেথড কে আহ, বানিয়েছিলেন? তিনি হচ্ছেন এই ব্যক্তি যাকে আপনারা স্ক্রিনে দেখছেন, নাম হোজে সিলভা। লরেটো টেক্সাসের বাসিন্দা তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস ইউএস আর্মিতে যোগ দিয়েছিলেন রেডিও রিপেয়ারম্যান হিসেবে, এবং সেখানে তিনি দেখেছিলেন যে ব্রেন ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করে ইউএস আর্মিতে সৈন্যদের খুব কুল, কাম, রিল্যাক্সড অবস্থায় রাখা হয় যখন তারা প্রত্যেকদিন বিকেলে যুদ্ধ থেকে ফিরে আসে। এই কাম রিল্যাক্সড অবস্থায় রাখার জন্যই আহ, এই আর্মি ম্যানদের মধ্যে কোনো অ্যাংজাইটি নিয়ে থাকে না, কোনো ডিপ্রেশন থাকে না, কোনো ভয় থাকে না, কোনো বাধা থাকে না। তারা কনফিডেন্ট হয়ে পরের দিন আবার যুদ্ধ করতে যায়। তো এই জিনিসটা ওনাকে খুব নাড়া দিয়েছিল, যে একটা আর্মি ম্যান, যে যার হয়তো এটা ঠিক নেই যে পরের দিন সে ফিরে আসবে কিনা ক্যাম্পে, সে পরের দিন মারা পড়বে কিনা, তারা এত কাম হয়ে, এত কনফিডেন্ট হয়ে কিভাবে যাচ্ছে। পরে তিনি এই নিয়ে রিসার্চ শুরু করলেন, এবং নিজের ছেলে মেয়েদের একাডেমিক জিনিস বাড়ানোর জন্য, মানে তাদের যাতে গ্রেড ভালো হয়, তারা যেন কনফিডেন্ট হয়, তারা যেন ভালো করে পড়তে পারে, যাতে ফোকাস থাকে, পড়ায় মন বসে, তার জন্য তিনি নিজের ছেলে মেয়েদের উপর কিছু এক্সপেরিমেন্ট করা শুরু করলেন এই ব্রেন ওয়েভ দিয়ে। ওকে, এবং তিনি দেখলেন দীর্ঘ 9 বছর ধরে তিনি 1944 থেকে 1953 অবধি দীর্ঘ 9 বছর ধরে নিজের ছেলে মেয়েদের উপর এক্সপেরিমেন্ট করার পর তিনি অভাবনীয় রেজাল্ট পেলেন। শুধু তার ছেলেমেয়েরা ভালো গ্রেডই আনেনি, তারা আস্তে আস্তে নিজের ইনটিউশন পাওয়ার বিকশিত করেছিল, এবং এক একজন এক্সেলেন্ট, যতটা নর্মাল লেভেলে হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি এক্সেল করেছিল তাদের স্টাডিজে। তারপর কিছু বছর, তারপর আরো 10 বছর বছর মতো তিনি আরো কয়েকজন সাবজেক্টকে নিয়ে, আরো নিজের মানে নেবার্সদের নিয়ে, আরো কিছু মানে বন্ধু বান্ধবদের নিয়ে 39টা, মানে 39টা মানুষকে ট্রেন করেছিলেন নেট 10 বছর ধরে, এবং তারাও অভাবনীয় রেজাল্ট দিয়েছিল। তারাও এক একজনই, তারা প্রত্যেকে ইনটিউশন পাওয়ার বিকশিত করার পরে আহ, তাদের জীবনের মোড়ই ঘুরে গেছিল অ্যাকচুয়ালি।
তারপর আরও 3 বছর তিনি বিভিন্ন গ্রুপের সাথে, বিভিন্ন এজ গ্রুপের সাথে, বিভিন্ন মেল ফিমেল গ্রুপের সাথে, মিক্সড গ্রুপের সাথে এক্সপেরিমেন্ট করার পর, নট এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি, তাদেরকে শিক্ষা দেওয়ার পর তিনি দেখলেন যে তাদের সবার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু সেম। সবাই একই রকমভাবে প্রোগ্রেস দেখাচ্ছে, সবাই একইভাবে ইনটিউশন পাওয়ার তাদের ডেভেলপ হয়েছে। তারপর তিনি 1946 সালে 22 বছর, 1944 থেকে 1946-এর 22 বছর দীর্ঘ রিসার্চে তিনি নিজের প্রত্যেকটা মেথডকে ফুল প্রুফ বানিয়েছেন, এবং 1966-তে তিনি কমার্শিয়ালি লঞ্চ করেন দ্য সিলভা মেথড। প্রথমে তিনি নিজেই পড়াতেন, পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 2025-এ এখন 110টার বেশি কান্ট্রিতে, 110টার বেশি দেশে এই সিলভা মেথড পড়ানো হয়, এবং 500টা বেশি ইনস্ট্রাক্টর সিলভায় আছে। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মিস ডায়না সিলভা। তিনি হোসে সিলভার সর্বকনিষ্ঠ কন্যা। ওকে। তো আমাদের এই সিলভা সিস্টেম দুটো পার্টে ডিভাইডেড আছে। আমরা আজকে যে পার্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সিলভা লাইফ সিস্টেম। সিলভার লাইফ সিস্টেমে কি করে আপনার নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে, বা প্রবলেমস যেগুলো আপনারা ফেস করেন ইনটিউশন বাদে, আর যে বাকি প্রবলেম, যেমন কারোর ঘুমোতে প্রবলেম হতে পারে, কেউ নিজেকে খুব সেলফ ডাউট করে, কারোর স্ট্রেস আছে, কেউ সমস্ত ভুলে যায়, কেউ ম্যানিফেস্ট করতে পারে না, কেউ নিজেকে এনার্জেটিক রাখতে পারে না, কারোর হিলিং হচ্ছে না, মানে রিল্যাক্সেশন সে পাচ্ছে না, এই সমস্ত প্রবলেমকে কেটার করার জন্য সিলভার লাইফ সিস্টেম। ঠিক আছে। এখানে ডিফারেন্ট লেভেল অফ স্ট্রেস ম্যানেজ করা যায়, চেঞ্জিং লিমিটিং বিলিফসকে চেঞ্জ করা হয়, ইনসমিনিয়া বা স্লিপ ডিসঅর্ডার্স যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে কিভাবে আপনি আরামসে শুতে পারবেন সেগুলো নিয়ে করা হয়। আছে অ্যালার্ম ক্লক টেকনিক, ওয়েক আপ টেকনিক, থ্রি ফিঙ্গার্স টেকনিক, গ্লাস অফ ওয়াটার টেকনিক, প্রত্যেকগুলো এইগুলো প্রবলেম সলভিং টেকনিক। মিরর অফ দ্য মাইন্ড, এক্সেলেন্ট এক্সেলেন্ট টেকনিক ফর ম্যানিফেস্টেশন। থ্রি সিন টেকনিক আছে, এটাও ছোটোখাটো ইয়ে, এটা এগুলো এতই ছোট প্রসেসগুলো যেটা আপনি চলতে ফিরতে, বাসে, ট্রেনে, ট্রামে যখন খুশি করতে পারেন। ওকে। থ্রি সিন বা থ্রি ফিঙ্গার টেকনিক, এগুলো থ্রি ফিঙ্গার টেকনিক একটা খুব ভালো টেকনিক। এটা আপনি যে কোনো নিজের মেন্টাল স্টেটকে উইদিন সেকেন্ডসের মধ্যে নিজের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। এটা হচ্ছে সিলভা লাইফ সিস্টেম। ওকে। ইনটিউশনের কথা আমি তেমন বলছি না। আহ, এবার আমরা চলে আসি আমাদের আজকের, আচ্ছা ইনটিউশন এটা বলিনি। সিলভা ইনটিউশন সিস্টেমে আর যেটা আছে সেটা মেনলি হচ্ছে আমাদের প্রজেক্ট করা হয়, আমাদের মাইন্ডকে প্রজেক্ট করা হয় বিভিন্ন অবজেক্টের উপর, বিভিন্ন পেটের উপর, অবজেক্ট বলতে মেটালের উপর, পাতার উপর, পোষ্য জীবের উপর, এবং আহ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হিউম্যান অ্যানাটমির উপর, মানে মানুষের উপর। এখানে আমরা কি করি, কাউন্সিলর ক্রিয়েট করি যারা আপনাদের গাইড হন, মেন্টাল ল্যাবরেটরি ক্রিয়েট করি যেখানে আপনার সমস্ত কাজ, মেন্টাল লেভেলের যা কাজ আছে সমস্ত আপনি মেন্টাল ল্যাবরেটরি করতে পারবেন, এবং সাবজেক্টিভ এডুকেশন ইএসপি এখানে আপনার ডেভেলপ হবে, আপনি ইনটিউশন আপনার স্ট্রং হবে, এবং যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আপনাকে হিলিং শেখানো হবে, আপনি কিভাবে রিমোটলি কোনো পার্সনকে হিল করতে পারবেন সেটা আমরা এখানে শিখব। সিলভা লাইফ সিস্টেমে আরেকটা জিনিস আমি যেটা বলিনি সেটা হচ্ছে থিটা। থিটা লেভেলেও এখানে নিয়ে যাওয়া হয়, যেটা হচ্ছে প্যাসিভ মেডিটেশন। থিটা লেভেলে গিয়ে আমরা পেনলেস সার্জারি বা হ্যান্ড লিভাইটেশনের মাধ্যমে আমরা কোনো জায়গাকে নাম করতে পারি। এটাও একটা খুব ভালো এক্সারসাইজ বলতে পারেন, যাদের মাঝে মাঝে লাগে বা যারা আহত হন তাদের জন্য। ওকে। তো এবার আমরা জলদি করে ইয়েটা করে নিই, নেক্সট এক্সারসাইজে চলে যাই, সেটা হচ্ছে এলিমিনেটিং স্ট্রেস অ্যান্ড লিমিটিং বিলিফস। আমি আবার আমার ভিডিওটা অফ করছি, আপনারা মনোসংযোগ করুন আমার কথার দিকে, এবং একটি আরামদায়ক পজিশনে বসুন। আমরা 3-2-1 মেথড ইউজ করে এই এক্সারসাইজটি শুরু করব। আপনি নিশ্চিত করুন যে আপনি কোনো গাড়ি চালাচ্ছেন না বা বিপজ্জনক কাজে নিযুক্ত নন। আপনি একটি আরামদায়ক পজিশনে বসুন, ঘাড় মেরুদণ্ড সোজা, দুই পা সোজা, হাঁটুর উপর হাত, সামনের দিকে তাকিয়ে চোখ বন্ধ করুন।
ফিজিক্যাল রিল্যাক্সেশন লেভেল 3-তে পৌঁছানোর জন্য একটি গভীর করে শ্বাস নিন এবং শ্বাস ছাড়তে ছাড়তে কল্পনার চোখে নম্বর 3-কে 3 বার দেখুন এবং মনে মনে তা উচ্চারণ করুন। 3, 3, 3। শ্বাস ধীর, গভীর ও ছন্দবদ্ধ রাখুন। স্কাল্প থেকে শুরু করে কপাল, চোখের পাতা, মুখমণ্ডল, চোয়াল, জিহ্বা প্রতি অংশে আলাদা আলাদাভাবে মনোসংযোগ করুন। প্রতিটি অঙ্গ রিল্যাক্স করে দিন। ঘাড়, কাঁধ, বাহু ও হাতের পেশি ধীরে ধীরে মুক্ত করে দিন। পিঠ, মেরুদণ্ড, বুক, পেট, উরু, হাঁটু ও পা ধীরে ধীরে রিল্যাক্স করুন। শ্বাস স্থির, গভীর ও ছন্দবদ্ধ থাকবে। মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2-তে পৌঁছানোর জন্য শুধু নাম্বার 2-কে কল্পনার চোখে দেখুন আর মনে মনে 3 বার উচ্চারণ করুন। 3, 3, সরি, 2, 2, 2। আপনি এখন লেভেল 2-তে আছেন, যা কিনা মেন্টাল রিল্যাক্সেশনের লেভেল, যেখানে বাহিরের কোনো শব্দ আপনার মনকে বিক্ষিপ্ত করে না, বরং আপনাকে আরো মানসিক প্রশান্তি লাভ করতে সাহায্য করে। আপনি এখন একটি শান্ত দৃশ্য কল্পনা করুন, কোনো পর্বতমালা, সমুদ্র বা কোনো বাগান বা আপনার পরিচিত কোনো শান্তিময় স্থান। এখানে আপনার মনকে রিল্যাক্স হতে দিন। অনুভব করুন এই সুন্দর অনুভূতি, যেখানে শরীর ও মন দুটোই খুব শান্ত। এবার এবার লেভেল 1 বা বেসিক প্লেন লেভেলে প্রবেশ করার জন্য আরো একটি গভীর করে শ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1-কে মনের চোখে দেখুন এবং মনে মনে 3 বার উচ্চারণ করুন। 1, 1, 1। মনোযোগ দিন আপনার অন্তরের শান্ত ও স্থিত গুণগুলির উপর। অনুভব করুন আপনার ভেতরে ইতিবাচকতা ও প্রশান্তি ছড়িয়ে পড়েছে। এখন আপনি লেভেল 1-এ বা বেসিক প্লেন লেভেলে যে কোনো পজিটিভ কাজ করার জন্য আমরা এই লেভেলকে ব্যবহার করব। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমি এখন ধীরে ধীরে 10 to 1 কাউন্ট করব। আপনিও আমার সাথে মনে মনে 10 to 1 কাউন্ট করবেন। যতই আমি 1-এর দিকে এগোতে থাকবো, ততই আপনি মনের গভীর ও স্বাস্থ্যকর অবস্থানের দিকে এগিয়ে যেতে থাকবেন। 10, 9, মনের গভীরে যান। 8, 7, 6, আরো গভীরে। 5, 4, 3, আরো গভীরে। 2, 1। আপনি এখন মনের অনেক গভীর ও স্বাস্থ্যকর অবস্থানে পৌঁছে গেছেন, যা আগের চেয়ে অনেক গভীর। এবার আমরা স্ট্রেসকে চিহ্নিত করব এবং সেটাকে অন্যরকম ভাবে পরিচালিত করব। এমন একটি সময় বা ঘটনার কথা ভাবুন যখন আপনি খুব চাপে বা উদ্বেগে ছিলেন। শরীরের কোথায় স্ট্রেসের প্রথম লক্ষণটি আপনি টের পান তা লক্ষ্য করুন। হতে পারে পেট, বুক, দাঁত কিরমির করা, ঘাড়ে টান লাগা
গরম লাগা ইত্যাদি। খেয়াল করুন এই স্মৃতি কি আপনার মধ্যে কোনো রাগ বা ভয় জাগিয়ে তুলছে। দেখার চেষ্টা করুন এটা কি কোনো প্রত্যাখ্যান, নিয়ন্ত্রণ হারানো, অসহায়ত্ব, হতাশা বা এর মতো কোনো মূল অভিজ্ঞতাকে সক্রিয় করছে। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আসলে কিছু নিয়ে দুশ্চিন্তা করছি? আমি কি এই পরিস্থিতিটাকে ভয় পাচ্ছি, না এটি আমাকে রাগান্বিত করছে? এই মৌলিক অনুভূতিগুলো আপনি লক্ষ্য করুন। কি হচ্ছে? মনোযোগের অভাব, অধৈর্যতা, উদ্বেগ, না অনিদ্রা? গভীর করে একটি শ্বাস নিন ও শ্বাস ছাড়ার সাথে সাথে নিজের মনকে বোঝান এটি অতীতের একটি ঘটনা। সচেতনভাবে নিজেকে ওই স্মৃতি ও অল্প অল্প বয়সী অদক্ষ আমি থেকে আলাদা করুন। আপনি এখন প্রাপ্তবয়স্ক, দক্ষ মানুষ। আবারও গভীর করে একটি নিঃশ্বাস নিন এবং শ্বাস ছাড়ার সাথে সাথে এবার ধীরে ধীরে সমাধানের দিকে এগোন। নিজেকে জিজ্ঞাসা করুন, কিভাবে আমি সব থেকে ভালোভাবে এই পরিস্থিতি সামলাতে পারি। মনে ভেসে আসা কোনো আইডিয়া, কোনো ছবি, অনুভূতি বা সমাধানের চিহ্ন লক্ষ্য করুন। ইতিবাচক সমাধান ও সাফল্যের অনুভূতিকে মনোযোগ দিন। একটি সমাধান চিত্র তৈরি করুন যেখানে আপনি চাপের মুহূর্তটিকে শান্ত ও দক্ষতার সাথে সামলাচ্ছেন। যদি পারেন এটিকে একটি অ্যাকশন ইমেজ বানান যেখানে রং, শব্দ, অনুভূতি সব স্পষ্টভাবে কল্পনা করা যায়। মনের মধ্যে এই অনুভূতিটিকে ধরে রাখুন। আবার গভীর করে কয়েকটি শ্বাস নিন এবং শ্বাস ছেড়ে দিন। এর পরের ধাপে আমরা নিজেদের গভীরে থাকা এক নেতিবাচক বা সীমাবদ্ধ বিশ্বাসকে নিয়ে কাজ করব। একটি নির্দিষ্ট বিশ্বাস বেছে নিন, এমন কিছু যেটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ কোনো ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। যেমন আমি যথেষ্ট ভালো নই, বা টাকা পেতে গেলে আমাকে খুব কষ্ট করতে হয়, ইত্যাদি। চোখ বন্ধ অবস্থায় শিথিল চেতনায় নিজেকে প্রশ্ন করুন, আমি কখন বা কোথায় প্রথম এই বিশ্বাসটি পেয়েছিলাম। আপনার কল্পনা বা অন্তর্দৃষ্টি যদি সেই সময় বা ঘটনার কোনো ইমেজ সামনে আনে, সেটা পর্যবেক্ষণ করুন। মনে মনে সেই পরিস্থিতিটিকে দেখার চেষ্টা করুন। এবার ভাবুন, এই বিশ্বাস থাকায় আমি জীবনে কি কি সুযোগ হারিয়েছি বা কি কি করতে পারিনি। এভাবে আপনি বুঝুন যে এটি কতভাবে আপনাকে সীমাবদ্ধ করেছে। এবার এই সীমাবদ্ধ বিশ্বাসের জায়গায় আপনাকে একটি নতুন বিশ্বাস গড়তে হবে। পুরনো বিশ্বাসকে সরিয়ে রেখে নতুন একটি ইতিবাচক, মুক্তিদায়ক বিশ্বাস বাক্য তৈরি করুন। যেমন, আমি যথেষ্ট যোগ্য, আমি আনন্দের সাথে কাজ করে অর্থ উপার্জন করতে পারি, ইত্যাদি। এই নতুন বিশ্বাস আপনার জীবনে কি কি পরিবর্তন আনবে তা কল্পনা করুন। মনের ভিতরে অনুশীলন করুন। ধীরে ধীরে মনে সেই দৃশ্য সাজান যেখানে নতুন বিশ্বাস পেয়ে আপনি কিভাবে জীবনের সমস্যাগুলো সামলাচ্ছেন বা লক্ষ্যে এগোচ্ছেন
তা কল্পনা করুন। শরীরের অনুভূতিগুলোকে খেয়াল করুন। বুক গর্বে ভরে যাচ্ছে, মনে শান্তি আসছে, জীবনে নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে। এবার নিজেকে ধন্যবাদ দিন। এতক্ষণ আপনার শরীর ও মন সচেতনভাবে আপনি নিয়ন্ত্রণ করেছেন। আপনার চেষ্টা ও ধৈর্যের প্রশংসা করুন। শরীরে একটা হালকা সুখানুভূতি তৈরি হতে দিন। আপনি ইতিমধ্যেই উপকার পেতে শুরু করেছেন এমন একটি বিশ্বাস নিয়ে নিশ্চিন্ত থাকুন। মনের যে কোনো স্তর থেকে বেরিয়ে আসতে মনে মনে 1 থেকে 5 পর্যন্ত নিজে নিজে গণনা করুন এবং নিজেকে বলুন যে 5 গণনা করার সাথে সাথে আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, ভালো ও পরিপূর্ণ সুস্থ বোধ করবেন, আগের চেয়েও আলো ভালো বোধ করবেন। তারপর ধীরে ধীরে 1 থেকে 2, তারপর 3 পর্যন্ত গণনা করতে করতে এগিয়ে যান এবং 3 গণনার সময় মানসিকভাবে নিজেকে মনে করিয়ে দিন যে 5 গণনা করলে আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, ভালো ও পরিপূর্ণ সুস্থ বোধ করবেন, আগের চেয়ে আরো ভালো বোধ করবেন। তারপর ধীরে ধীরে 4, তারপর 5 পর্যন্ত গণনা করতে করতে এগিয়ে যান। 5 গণনা করার সময় আপনি চোখ খোলা রেখে মানসিকভাবে নিজেকে বলুন, আমি জেগে গেছি, সুস্থ বোধ করছি, ভালো বোধ করছি, আগের চেয়ে আরো ভালো বোধ করছি, এবং এটা যথার্থই তাই। আশা করছি এই এক্সারসাইজটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা রিল্যাক্স ফিল করেছেন, সাথে আপনারা নিজস্ব কোনো লিমিটিং বিলিফকে এলিমিনেট করতে পেরেছেন, স্ট্রেসকে দূর করতে পেরেছেন। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে এবার চ্যাটে করতে পারেন প্লিজ। আমরা সিলভা মেথডের এই কোর্সটি, বিএলএস কোর্সের এসএলএস কোর্সটি আহ, আগামী এপ্রিলে 4, 5 ও 6 তারিখে অর্গানাইজ করতে যাচ্ছি। টাইম হবে বিকেল 6:30 থেকে 10:30 অবধি, আইএসটি টাইম হিসেবে, মানে ভারতীয় টাইম জোনের হিসেবে। নর্মালি কোর্সটার প্রাইস থাকে 6,000, কিন্তু এখন অফারের জন্য আপনারা 3,999 INR-এ এই কোর্সটি পেয়ে যাচ্ছেন। আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা প্লিজ করতে পারেন। বা নর্মাল ইয়ে সম্পর্কেও, আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করলাম সেই জিনিস সম্পর্কেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন চ্যাটে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন পরবর্তীকালে থাকে বা আপনারা যদি কোর্সটাকে এনরোল করতে চান পরবর্তীকালে, আমাদের টিমমেট শ্যামল রয়, তার ফোন নাম্বারটা নোট করে রাখতে পারেন। এই নাম্বারটিতে আপনারা কন্ট্যাক্ট করলে তিনি সমস্ত জিনিস বলে দেবেন। আপনারা যদি এখন পেমেন্ট করতে চান, এই কিউআর কোডটা থেকেও পেমেন্ট করতে পারেন। ওকে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর নারী দিবসের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি অনন্যা দত্ত, সিএসএমআই ফ্রম ইন্ডিয়া, আজকের সেশনটি শেষ করছি। নমস্কার।